আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাবরিনা মৃধা আফিয়া। এই গ্রুপে যারা আছেন বা এই পেজটাকে যারা ফলো করছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী এবং শিক্ষার্থী বলতে গেলে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আজকে আমি একটি ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসটি হচ্ছে বায়োলজি। বায়োলজি সাবজেক্টের উপর, এবং এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, কারণ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, তাদেরকে অবশ্যই বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হয়। তো যেহেতু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বায়োলজি আমাদের জীবনের সাথে সম্পর্কিত একটি চ্যাপ্টার, অবশ্যই সবকিছুই আমাদের জীবনের সাথে সম্পর্কিত, তার মধ্যে বায়োলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি। তো এই বায়োলজি যারা পড়ি বা যাদের জন্য এটা কম্পালসারি, যাদের যাদের জন্য কম্পালসারি না, সবাইকে তো পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কিছু কিছু চ্যাপ্টার থাকে, যে চ্যাপ্টারগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হয় এবং যেখান থেকে আমরা 100% কিছু কোশ্চেন কমন পেয়ে থাকি। তো এরকম একটি চ্যাপ্টার হচ্ছে খাদ্য, পুষ্টি ও পরিপাক। তো আজকে আমি সাবরিনা মৃধাফিয়া আপনাদের জন্য এই সাবজেক্টটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে খাদ্য, পুষ্টি ও পরিপাক নিয়ে আলোচনা করব। প্রথমত, আমরা সবাই ইতিমধ্যে হয়তো এই চ্যাপ্টারটা পড়ে ফেলেছি। যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবেন তাদের ইতিমধ্যে চ্যাপ্টারটি পড়া শেষ, এবং চ্যাপ্টারটি এখনো যাদের কাছে ধোঁয়াশা রয়েছে, আশা করছি যে আমার এই ক্লাসটির পর আপনাদের সবার কাছে এই চ্যাপ্টারটা অনেকটা হলেও সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই চ্যাপ্টারটা সহজ করার জন্য। তো আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। প্রথমতই আপনাদের জন্য শুভকামনা, এবং ক্লাসটি দেখার জন্য অনেক বেশি আন্তরিক ধন্যবাদ। খাদ্য, পুষ্টি এবং পরিপাক। খাদ্য খাদ্য তো আমরা সবাই জানি যে খাদ্য আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো পরিস্থিতিতেই আমাদের খাবারটা খেতে হয়। এই খাবারটা আমাদের কাজে লাগানোর জন্য অবশ্যই এখান থেকে আমাদের পুষ্টি পেতে হবে, অর্থাৎ খাবারটা খাওয়ার পর সেই খাবারটার যদি পুষ্টিমান না থাকে তাহলে সেই খাবারটা আমাদের জন্য কি গ্রহণযোগ্য হবে না। খাবারটা খেলেই হবে না, খাবারটা থেকে আমাদের অবশ্যই পুষ্টি পেতে হবে এবং খাবারটা আমাদের সে পরিমাণ এবং সেভাবেই গ্রহণ করতে হবে। তো এই সমগ্র যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধাপে ধাপে আমাদের এই টপিকগুলো আলোচনা করা হয়েছে, যে কিভাবে আমরা খাদ্য থেকে পুষ্টি পাবো এবং সেই পুষ্টিটা আমাদের কি কি কাজে লাগবে এবং সেই পুষ্টিগুলোর অভাবে আমাদের কি কি হতে পারে। তো এই খাদ্য থেকে পুষ্টি পেতে হলে আমাদের পাশাপাশি পরিপাক হতে হবে, খাবারটাকে যথাযথভাবে পরিপাক হতে হবে। তো এই খাদ্য, পুষ্টি, পরিপাক এরা হচ্ছে একে অপরের সাথে সম্পর্কিত। শুধু খাবার খেলেই হবে না, খাবারে পুষ্টি থাকতে হবে এবং সেই পুষ্টিটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই খাবারটা পরিপাক হওয়া দরকার। তাই আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে যে শুধু তো আমাদের খাবার বলতে আমরা শুধুমাত্র চিন্তা করি যে খাবারটা আমরা খাচ্ছি, মানুষ খাবারটা খায় না। আমাদের মানুষের জন্য খাবারটা যে যেখান থেকে আসছে, বা আমরা যে আমাদের খাবারটা যারা প্রোভাইড করে বা যেখান থেকে আমরা খাবারটা পাই, তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের উদ্ভিদ। উদ্ভিদ থেকে আমাদের প্রাণীর জন্য খাবারটা আসে। তাই প্রথমত খাবারের ব্যাপারটা যখন আসে তখন সামগ্রিকভাবে আমরা উদ্ভিদ এবং প্রাণীর খাবার নিয়ে আলোচনা করব, এবং উদ্ভিদের পুষ্টি নিয়ে আলোচনা করব। উদ্ভিদ যদি পুষ্টি ঠিক মতো পায়, উদ্ভিদের খাবারের যদি পুষ্টি পরিপাক ঠিক মতো হয়, সেখান থেকে প্রাণী খাদ্য পাবে এবং প্রাণী পুষ্টি পাবে, এবং সেই পুষ্টি পাওয়ার জন্য মাঝখানে যে পরিপাক ক্রিয়া সেটা সম্পন্ন হবে। তাই আজকে আমরা যে বিষয়গুলি জানবো সেটা হচ্ছে উদ্ভিদের পুষ্টির অতি প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ আমাদের যে উদ্ভিদ রয়েছে সে উদ্ভিদের পুষ্টির জন্য আমাদের প্রয়োজনীয় কি কি উপাদান দরকার, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি সেই সকল যে উপাদান যেগুলো উদ্ভিদের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই উপাদানগুলির অভাবে কি কি সমস্যা হতে পারে উদ্ভিদের। প্রাণীর খাদ্য এবং খাদ্যের উপাদান, আর একটা হচ্ছে উৎস, অর্থাৎ আহ এই যে উদ্ভিদ থেকে যে খাবারটা আসছে বা প্রাণী থেকে যে খাবারটা আসছে, সেই খাবারটা কি কি উপাদান দিয়ে তৈরি এবং কোথা থেকে আসছে প্রাণীর খাবারটা, সেটা সম্পর্কে জানবো। আদর্শ খাদ্য পিরামিড, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখান থেকে
একটা ছোট প্রশ্ন কিংবা বড় প্রশ্ন সবসময় থাকে যে আপনারা খাদ্য পিরামিডটা ব্যাখ্যা করেন, খাদ্য পিরামিডটা আঁকেন। তো একটা আদর্শ খাবার, অর্থাৎ খাবারটা যে আমাদের খেতে হবে সেটা অবশ্যই আদর্শ হতে হবে, সুষম হতে হবে। অর্থাৎ খাবারটা মাত্রা অতিরিক্তও খাওয়া যাবে না, খাবারটা কমও খাওয়া যাবে না, আমাদের সবার জন্য একটি নির্দিষ্ট মাত্রায় বা নির্দিষ্ট পরিমাণে একটি খাবার আমাদের খেতে হয়। এটাই হচ্ছে আমাদের আদর্শ খাদ্য পিরামিড। এই জিনিসটাকে অনেকটা পিরামিডের মতো দেখানো হয়। অর্থাৎ আমাদের যে খাবারগুলি রয়েছে, যেমন শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, হ্যাঁ, এই যে খাবারগুলো, পানি, এই খাবারগুলো হচ্ছে আমাদের এমন ভাবে সিকোয়েন্স করা হয় বা এমন ভাবে সাজানো হয় যে এটা আকৃতি অনেকটা পিরামিডের মতো দেখায়। এই জন্য এটাকে আমরা আদর্শ খাদ্য পিরামিড বলছি। এবং আমাদের খাদ্য গ্রহণের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পুষ্টির অভাবজনিত রোগের লক্ষণ, প্রতিরোধ এবং প্রতিকার। অর্থাৎ পুষ্টির অভাব বলতে হচ্ছে এই যে খাবার থেকে আমরা যদি যথাযথ পুষ্টি না পাই, খাবারটা যদি সুষম না হয়, সব ধরনের উপাদান যদি উপস্থিত না থাকে, তখনই মূলত আমাদের কি হবে, খাদ্যের পুষ্টির অভাব হবে। এবং সেটা আমাদের কি কি লক্ষণ নিয়ে আসবে, কি কি প্রতিরোধ রয়েছে, প্রতিকার রয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া এই যে আমরা খাবারটা পরিপাক করছি, পুষ্টি পাচ্ছি, সেটা আমরা এক ধরনের শক্তি হিসেবে কাউন্ট করি। অর্থাৎ মানুষ যে চলাফেরা করে তার চলাফেরার জন্য অবশ্যই শক্তি লাগবে। এই পুরো যে বিষয়টা, এই খাবার, পুষ্টি, পরিপাক, এই সবকিছুই শেষ পর্যন্ত আমাদের কি শক্তিতে কনভার্ট হতে হয়। শক্তিতে কনভার্ট হলেই আমরা সেটাকে কাজে লাগাতে পারি। কারণ হচ্ছে যে শক্তির একক কি, মানে কাজের একক কি, জুল। তেমনি শক্তির এককও হচ্ছে কিন্তু, মানে শক্তির এককটা হচ্ছে আমাদের জুল, মানে এটাও এক ধরনের শক্তিটা, যখন রূপান্তরিত তখন আমরা কাজ করতে পারি। তো এই দুটার এককই হচ্ছে কি, মানে সেম। তো এখানে আমরা কিলো ক্যালোরি এবং কিলো জুল সম্পর্কে জানবো, অর্থাৎ শক্তি মাপার একক সম্পর্কে জানবো। যদি শক্তি মাপার একক সম্পর্কে আমরা জানি, তাহলে আমরা কি পরিমাণ খাবার খাচ্ছি এবং কিভাবে এটাকে আমরা হিসাব করব সেটা সম্পর্কে জানতে পারবো। এছাড়া পুষ্টি উপাদানের শক্তির পরিমাণ সম্পর্কে জানতে পারবো। আমাদের এখানে 5 নাম্বার যে টপিকটা আসবে সেটা হচ্ছে যে, অর্থাৎ আমরা 5 নাম্বার ধাপে যে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুষ্টি উপাদানের শক্তির পরিমাণ। অর্থাৎ আমরা খাবার খাচ্ছি, খাবারে যে উপাদান রয়েছে সেই উপাদানে কতটুকু শক্তি রয়েছে এবং সেটা ক্যালোরি বা জুল এককে রূপান্তরিত করার যে প্রক্রিয়াটি, সেটি আমরা জানতে পারবো। পাশাপাশি আমরা বিএমআই এবং বিএমআর এর গুরুত্ব এটাও হিসাব করতে পারবো। অর্থাৎ বিএমআই এবং বিএমআর কি, এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব এবং আমরা ধাপে ধাপে বিষয়গুলি সম্পর্কে জানবো। পাশাপাশি বিএমআর এবং ব্যয় শক্তির হিসাব, এদের মাঝে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। আর এই যে বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স, এই বডি ম্যাস ইন্ডেক্সটা বয়স এবং লিঙ্গভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যার কারণে আমাদের বয়স এবং লিঙ্গভেদে এটার যে হিসাব সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সুস্থ জীবনযাপনের শরীরচর্চা এবং বিশ্রামের গুরুত্ব আলোচনা করব। আমাদের সর্বশেষ আজকের আলোচনা সেটি হচ্ছে সুস্থ জীবনযাপনের শরীর ও বিশ্রামের গুরুত্ব। আচ্ছা, আমরা যে খাবার দাবার খাচ্ছি আমাদের সবকিছুই ঠিক আছে, আমরা পুষ্টি পাচ্ছি, আমাদের আদর্শ খাদ্য পিরামিড থাকছে, আমরা সেখান থেকে খাবারটাকে কাজে লাগাতে পারছি, শক্তিতে রূপান্তরিত করতে পারছি। কিন্তু এই সবকিছুর মাঝখানে অবশ্যই আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য আরো দরকার হচ্ছে একটি শরীর চর্চা এবং একটি বিশ্রাম। অর্থাৎ শরীর চর্চা পাশাপাশি বিশ্রাম, এই দুইটা যখন পাশাপাশি থাকবে, পাশাপাশি এবং সাথে থাকবে হচ্ছে আমাদের পুষ্টি এবং সেটার সঠিক পরিমাণ, তখনই আমরা একটি সুস্থ জীবনযাপন করতে পারবো। তাহলে আজকে আমরা আলোচনাটি আগে এগিয়ে নিয়ে যাচ্ছি, যে আমরা পরের যে স্লাইডটা সেটাতে কি দেখব। এখন আমরা আলোচনা করছি যে উদ্ভিদের, আমাদের আলোচনার প্রথম টপিক হচ্ছে যে উদ্ভিদের খনিজ পুষ্টি। অর্থাৎ উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলি সেগুলো হচ্ছে আমাদের খনিজ পুষ্টি হিসেবে থাকে। তো এই পর্যন্ত প্রায় 60টি খনিজ উপাদান মানে আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ 60টি যে খনিজ উপাদান রয়েছে সেই খনিজ উপাদানগুলির মধ্যে আরো অত্যাবশ্যকীয় উপাদান 16টি। এই 16টি উপাদান নিয়ে আমরা আলোচনা করি মূলত। অর্থাৎ এ পর্যন্ত উদ্ভিদের যে খনিজ উপাদানগুলি রয়েছে তার মধ্যে আমরা মানে 16টি উপাদান নিয়ে আলোচনা করব, এবং 60টি উপাদান এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে যেগুলো উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল যেগুলা না হলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের যেই কাজ রয়েছে সেটা যখন ব্যাহত হয় যে উপাদানগুলির অভাবে, সেই উপাদানগুলির সংখ্যা 16টি। এই 16টি উপাদান ছাড়া কোনোভাবেই
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং অন্যান্য যেই শারীরিক যে কাজগুলো রয়েছে উদ্ভিদের অভ্যন্তরে এটি ব্যাহত হবে। তো এখন আসতেছে মেক্রোনিউট্রিয়েন্ট, মানে যেগুলো হচ্ছে এই যে 16টি অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে, তার মধ্যে আবার তোমার আরো কিছু আপনাদের জন্য মানে আপনারা যদি দেখে থাকেন বই দেখবেন, আপনারা যেহেতু বই থেকেই আমি এই ব্যাপারগুলো নিয়ে এসেছি, নোট করেছি, অবশ্যই বইতে এটা আছে যে হ্যাঁ এটা আমরা কম বেশি সবাই জানি, বা ক্লাস 7, 8, 9 থেকে এগুলো আমাদের আলোচনার একটা বিষয়। হ্যাঁ, এইটা যারা আমরা পড়েছি তারাও দেখেছি যে এই এই যে যেই উদ্ভিদের খনিজ পুষ্টি এবং তাদের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই যে 16টি অত্যাবশ্যক উপাদান রয়েছে তার মধ্যে 10টি উপাদান হচ্ছে মানে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা তোমার বড় একটি উপাদান। কেন? কারণ হচ্ছে যে এই উপাদানগুলি অনেক বেশি পরিমাণে থাকে, পাশাপাশি এগুলো থেকে আমরা বেশি নিউট্রিয়েন্ট পেয়ে থাকি, অর্থাৎ পুষ্টি পেয়ে থাকি, এই জন্য এগুলোকে মেক্রো বলা হচ্ছে। তো আমরা কেন মেক্রো বলবো? কারণ হচ্ছে এই উপাদানগুলি উদ্ভিদে বেশি পরিমাণে থাকে এবং এগুলো উদ্ভিদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো এই উপাদানগুলি রয়েছে হচ্ছে 10টি। আমি এখানে কিছু সিম্বল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই সিম্বলগুলি এভাবে থাকতে পারে। এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে সেখানে এরকম হচ্ছে অনেক সময় মানে এই সংকেত দিয়ে থাকে। আবার এই যে সংকেতগুলি অবশ্যই আমাদের এগুলো আমাদের কাছে অনেক পরিচিত, আমরা জানি যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এগুলোর সংকেত কি হয়। তো নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, লৌহ। আচ্ছা, এগুলো মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে যে আমরা হচ্ছে যদি একটু আলোচনা মানে একটু 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 হচ্ছে আমরা যদি চিন্তা করি দেখবো যে যে নাইট্রোজেন, নাইট্রোজেন কি আমরা বায়ু থেকে পাই না? ওই যে বিভিন্ন গ্যাস থাকে, বিভিন্ন গ্যাস থেকে, হ্যাঁ বিভিন্ন ইয়েতে মানে বিশেষ করে বায়ুমণ্ডলে, হ্যাঁ বায়ুমণ্ডলে নাইট্রোজেন উপাদানটা থাকে। যে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই চারটাকে আলাদা করে যদি আমরা পড়ি, এরপরে থাকে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই তিনটাকে আমরা আলাদা করে পড়বো। আর হচ্ছে ফসফরাস, সালফার, লৌহ, মানে অনেকটা একই ক্যাটাগরির জিনিস, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, এগুলো যেমন একই ক্যাটাগরি বা একটু দেখতে আমাদের আমাদের সবার কাছে এগুলো মনে হয় যে এগুলো বায়ু থেকে আসতেছে, পানি থেকে আসতেছে, তেমনি এই যে পটাশিয়াম, আহ পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে আমাদের যে পর্যায় সারণীর প্রায় পাশাপাশি, এই জন্য এগুলো আমাদেরকে এভাবে মনে রাখতে হবে। আর বাকি থাকে হচ্ছে সালফার, ফসফরাস, লৌহ, মানে এটা অনেকটা হচ্ছে কি একরকম শোনা যায় যে ফসফরাস অনেকটা এক ধরনের একই রকম খনিজ উপাদান, বা এগুলো অনেকটা সিমিলার, মানে মুখে চলে আসে আর কি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের মনে রাখার একটি সহজ উপায়। আমরা এই চারটাকে একসাথে পড়বো, এই তিনটাকে একসাথে পড়বো, এই তিনটাকে একসাথে পড়বো, এভাবে করে আমরা 10টা কমপ্লিট করব। আচ্ছা, এখন আসতে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান কয়টি? 6টি। এই হচ্ছে আমাদের 16টি অত্যাবশ্যকীয় উপাদান। তো এই যে 16টি অত্যাবশ্যক উপাদান এগুলো কেন গুরুত্বপূর্ণ আমি আলোচনা করেছি, কারণ হচ্ছে যে এগুলো ছাড়া উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ বা প্রজননের যে কাজগুলো সেগুলো কখনোই সম্ভব না, এজন্য এগুলোকে অত্যাবশ্যকীয় বলা হয়। আর বাকি যে 60টা রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে অত্যাবশ্যকীয়, যেটা ছাড়া কখনোই উদ্ভিদের বাঁচা সম্ভব না, কখনোই উদ্ভিদ পুষ্টি পাবে না এবং পরিপূর্ণ হবে না, সেটা হচ্ছে আমাদের এই যে 16টি উপাদান। আচ্ছা, মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান হচ্ছে কয়টি? মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান হচ্ছে 16টি। এই যে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান হচ্ছে আমাদের 16টি, সেটা কি কি? এগুলো হচ্ছে অল্প পরিমাণে থাকে, অর্থাৎ এই যে যে উপাদানগুলি রয়েছে এগুলো হচ্ছে আমাদের অল্প পরিমাণে থাকে। যেমন জিঙ্ক, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোন, ক্লোরিন, কপার, হ্যাঁ এই যে উপাদানগুলি রয়েছে এগুলো হচ্ছে আমাদের শরীরে, মানে সরি আমাদের না, উদ্ভিদের শরীরে, হ্যাঁ উদ্ভিদের শরীরে অল্প পরিমাণে থাকে, এই জন্য এদেরকে মাইক্রো বলা হয়। ওকে, এখন দেখেন যে এই যে যে পুষ্টি উপাদানগুলি রয়েছে এই পুষ্টি উপাদানগুলি আমরা কোথা থেকে পাই, এগুলোর ভূমিকা আমাদের জীবনে কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে এগুলোর ভূমিকা আসলে আমাদের জীবনে কি রকম। প্রথমত হচ্ছে যে আমাদের যে উৎসটা, এই যে যে আমি আগে বললাম যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যে নাইট্রোজেন ছিল, অক্সিজেন ছিল, কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, এগুলো এবং পাশাপাশি যে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো ম্যাক্সিমামই উৎস হচ্ছে মাটি, বায়ু, পানি পানি। কেন? কারণ হচ্ছে যে উদ্ভিদ উদ্ভিদ কি কখনো চলাফেরা করতে পারে? তাদের কি নিজেদের হাত পা এখান থেকে ধরেন প্লেটে নিয়ে খাবার খেতে পারে, বা কোনো কিছু রান্না করে তাদের খাওয়ার সুযোগ আছে? না। তাদের তাদের অবস্থানটা হচ্ছেই বাইরে, মানে পরিবেশে তারা হচ্ছে বাইরে থাকে, তাদের সংস্পর্শে থাকে সবসময় মাটি।
এবং তাদের যে আশেপাশে সব জায়গাটাই হচ্ছে বায়ুমণ্ডল বা বায়ু, এবং তাদের যে শিকড়গুলো, শিকড়গুলো মাটির ভেতরে থাকে এবং তাদের আশেপাশে পানি থাকে। অবশ্যই তাদের উৎসগুলো, অর্থাৎ তাদের খনিজ পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি হবে? মাটি, পানি এবং বায়ু। তো উদ্ভিদ মাটি থেকে তাদের উদ্ভিদের যে মূল, অর্থাৎ যেটা ভিতরে থাকে, উদ্ভিদের মাটির ভেতরে যে মানে যে শিকড়গুলা, সেগুলা যে মূল, সেই মূলের সাহায্যে উদ্ভিদ খনিজ পুষ্টি পেয়ে থাকে। কি কি খনিজ পুষ্টি পেয়ে থাকে? সেটা হচ্ছে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রেট, পটাশিয়াম, অ্যামোনিয়াম, এই খনিজ পুষ্টি উপাদানগুলি। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা যারা জানেন যে আয়ন জিনিসটা কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে পজিটিভ যে আয়ন হিসেবে আছে, এগুলো দেখানো হয়েছে। সরি উদ্ভিদ কখনোই কোনো কোনো খনিজ পুষ্টি উপাদান উদ্ভিদ কখনোই সরাসরি লবণ হিসেবে বা মানে মাটিতে তো লবণ হিসেবে থাকে, মানে একটা অম্ল হিসেবে, বা তোমার লবণ মানে হচ্ছে নিরপেক্ষ অবস্থায় থাকে। তো এটা হচ্ছে উদ্ভিদ কখনো সেভাবে শোষণ করতে পারে না। উদ্ভিদ এগুলোকে আয়ন হিসেবে শোষণ করে, অর্থাৎ তারা হচ্ছে পজিটিভ আয়ন হিসেবে শোষণ করে থাকে। এবং পরবর্তীতে আসতেছে বায়ু। বায়ু থেকে অক্সিজেন এবং কার্বন আমরা উদ্ভিদ অবশ্যই বায়ুর সংস্পর্শে থাকে। আমরা জানি যে উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। কার্বন, এই যে আমরা আমরা যে হচ্ছে আশেপাশে যত ইয়ে আছে, কার্বন ডাই অক্সাইড, সেখান থেকে কার্বন, পাশাপাশি হ্যাঁ বিভিন্ন ভাবে তারা হচ্ছে বায়ু থেকে কার্বন সংগ্রহ করে থাকে। পানি থেকে তারা অক্সিজেন এবং হাইড্রোজেন, আমরা জানি যে পানির গঠন উপাদান কি, H2O। তো H2O থেকে অবশ্যই অক্সিজেন এবং হাইড্রোজেন রয়েছে। এভাবে উদ্ভিদ পানি থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন সংগ্রহ করে থাকে। এখন আমরা জানবো এগুলোর ভূমিকা সম্পর্কে। নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, হ্যাঁ। কারণ হচ্ছে যে এই যে উদ্ভিদের বা প্রাণীর যে পুষ্টি উপাদান, সেখানেও কিন্তু আমাদের প্রোটিন আছে। আর হচ্ছে যে এই যে নাইট্রোজেন, সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রোটিন অবশ্যই দরকার। তো নাইট্রোজেনটা হচ্ছে দরকার। তো এখন উদ্ভিদের যে নাইট্রোজেনটা হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড হচ্ছে যে ডিএনএ তে যে আমাদের নিউক্লিক অ্যাসিড থাকে, হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড এবং ক্লোরোফিলের গঠন উপাদান। সুতরাং যদি এই যে নাইট্রোজেন যদি আমাদের না থাকে, তাহলে প্রোটিন গঠন উপাদান ঠিকভাবে হবে না, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ গঠন ঠিকভাবে হবে না, ক্লোরোফিলের গঠন ঠিকভাবে হবে না। আর ক্লোরোফিলের গঠন যখন ঠিকমতো না হয়, তখন উদ্ভিদ নিজেকে সবুজ বা খাবার প্রস্তুত সালোক সংশ্লেষণ এই কাজগুলি ব্যাঘাত ঘটে। কারণ আমরা জানি যে ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হয়। এতে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, কোষকলার বৃদ্ধি, হ্যাঁ, উদ্ভিদের দৈহিক বৃদ্ধির জন্য প্রোটিন প্রয়োজন, হ্যাঁ, কোষকলার বৃদ্ধির জন্য প্রোটিন প্রয়োজন। অর্থাৎ নাইট্রোজেনটা মানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হবে, কারণ হচ্ছে নাইট্রোজেন ক্লোরোফিলের গঠন উপাদান। সুতরাং ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হবে, খাদ্য প্রস্তুত হবে না। হ্যাঁ, খাদ্য প্রস্তুত না হলে শক্তি কোথা থেকে পাবো, শোষণ কিভাবে হবে, এগুলো ব্যাঘাত ঘটবে। তারপরে যে উপাদানটা, এগুলো হচ্ছে আমাদের সব ম্যাক্রো আর কি। এই যে আমি পড়েছি না যে ম্যাক্রো উপাদান কি কি, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে আয়রন বা লৌহ, এগুলো সব হচ্ছে ম্যাক্রো উপাদান। ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম হচ্ছেও ক্লোরোফিল গঠন করে, হ্যাঁ, শোষণ উপাদান। ম্যাগনেসিয়াম শোষণের উপাদান হিসেবে কাজ করে। হ্যাঁ, এই যে যে ম্যাগনেসিয়াম, সেটার অভাবে ক্লোরোফিল সৃষ্টি হবে না, হ্যাঁ, যেহেতু এটা ক্লোরোফিলের গঠন উপাদান। সুতরাং ম্যাগনেসিয়ামের যদি অভাব হয়, তাহলে ক্লোরোফিল গঠন হবে না। ক্লোরোফিল গঠন না হলে সালোক সংশ্লেষণ হবে না। অর্থাৎ এগুলো যে উপাদানগুলি রয়েছে, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ক্লোরোফিলের গঠন উপাদান হিসেবে কাজ করে। ক্লোরোফিলের গঠন উপাদান হিসেবে যখন কাজ করে, তখন এদের অভাবে ক্লোরোফিলের গঠন উপাদান গঠন ব্যাহত হবে। পরে আমাদের যে সালোক সংশ্লেষণ, শক্তি নির্গমন অনেকটা পাশাপাশি। এই যে যে খনিজ উপাদানগুলি রয়েছে, তাদের যে কাজ, তাদের অভাবজনিত যে লক্ষণ, সেগুলো অনেকটাই কাছাকাছি। এরপর আসতেছে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামটা আমাদের ভেতরে, অর্থাৎ জৈবিক ক্রিয়া সম্পন্ন করে, শোষণ ক্রিয়া কিন্তু হচ্ছে পটাশিয়াম সম্পন্ন করে, হ্যাঁ। পটাশিয়াম যখন থাকে, তখন হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া সম্পন্ন হয়। পটাশিয়াম যদি ঠিকভাবে না থাকে, তাহলে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া হবে না। এতে করে শোষণের সমস্যা হবে, হ্যাঁ, বিভিন্ন কার্বন ডাই অক্সাইড নির্গমন, অক্সিজেন গ্রহণের সমস্যা হবে। এছাড়া পটাশিয়ামের অভাবে যে পানি শোষণের সমস্যা হয়, কোষ বিভাজন, পানি শোষণে সাহায্য করে পটাশিয়াম। অর্থাৎ যেটাতে সাহায্য করে, ওইটার অভাব হলেই, মানে পটাশিয়াম অভাব হলেই সেই জিনিসটা ব্যাহত হবে। এই জন্য এটার যে ক্ষতি আর এটার যে লাভ, সেটা সিমিলার। মানে আমার যদি পটাশিয়ামের অভাব
না থাকে তাহলে আমার জৈবিক কাজ ঠিক মতো হবে, আর যদি আমার পটাশিয়ামের অভাব হয় তাহলে আমার ওই কাজটা ব্যাহত হবে। তাই আমাদের যখন ওই যে ক্ষতিকর দিক আসছে, যে নাইট্রোজেন পটাশিয়াম বা খনিজ পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ অথবা কি কি ক্ষতি হয়, তখন আমরা এই যে যে উপকারিতাগুলো রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস এদের যে উপকারিতা রয়েছে, সেই উপকারিতাগুলোকেই আমরা মানে বিপরীত করে দিতে পারি, যে এই উপকারিতাগুলো করে থাকে আর এইগুলো না করলে, অর্থাৎ পটাশিয়াম না থাকলে উপকারিতা হবে না, তাই এই রোগ হয়। এভাবে করে আমরা বা এই সমস্যা এগুলো আমরা বলতে পারি। তো আমাদের এই যে যে পজিটিভ যে দিকগুলো, অর্থাৎ নাইট্রোজেন ম্যাগনেসিয়াম খনিজ পুষ্টি উপাদানের যেই গুরুত্বপূর্ণ কাজগুলো, সেগুলো সম্পর্কে ধারণা থাকলে আমরা এগুলোর অভাবে যে কি হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে এই যে চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক, সেই টপিকগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে, বুঝে পড়তে হবে, এবং বুঝে পড়তে হবে, সেটা নিয়ে ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে যে এই জিনিসটা আমাদের সাথে হচ্ছে, তুমি একটা গাছ সামনে নিয়ে দেখো, ওই গাছটা কিছুদিন পর্যবেক্ষণ করে দেখো, ওই গাছটাকে পুষ্টি উপাদান দিয়ে দেখো। হ্যাঁ, তারপরে এটা যখন পুষ্টি উপাদানগুলির অভাবে কি হয় সেটাও তুমি প্রত্যক্ষ করতে পারো। হ্যাঁ, এভাবে করে হচ্ছে আমরা কি করব, উম মানে আমরা ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করব, আমরা অনুধাবন করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে যে এই যে পটাশিয়াম, সেই পটাশিয়ামের অভাব উদ্ভিদের কোষ বিভাজনের যে বৃদ্ধি, সেটা নিয়ন্ত্রণ করে থাকে পটাশিয়াম। কোষ বিভাজনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উদ্ভিদ যখন বাড়ে তখন তার তো কোষ বিভাজন হয়, তো কোষ বিভাজনের যে বৃদ্ধি সেটা নিয়ন্ত্রণ করে। তাছাড়া হচ্ছে যে এই যে ফুল ফল মূল এগুলো কিন্তু আমাদের কোষের বৃদ্ধির জন্যই হয়, সুতরাং অবশ্যই পটাশিয়াম যখন কোষের বিভাজনে সাহায্য করতেছে, অবশ্যই ফুল ফল এগুলোর উপাদান হিসেবে বা উৎপাদন করে থাকবে। হ্যাঁ, পটাশিয়াম আমাদের উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। তারপর আসতেছে ফসফরাস। ফসফরাসটা কি করে? ফসফরাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসফরাসের পয়েন্ট কি, সেটা হচ্ছে এটা ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি, এই যে যে জৈবিক মুদ্রা, এই যে এটিপি, এগুলো গঠন উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ এরা ফসফরাসের গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা হচ্ছে আসলে অবশ্যই দিতে হবে ফসফরাসের কাজ ব্যাখ্যা করতে গেলে, বা আমরা যখন হচ্ছে পরীক্ষার খাতায় যে উপাদানগুলি বা এই যে পুষ্টি উপাদানগুলি এদের কাজ বর্ণনা করো, এদের গুরুত্বপূর্ণ ভূমিকা বর্ণনা করো, তখন কিন্তু আমরা এই যে সবগুলা টপিক বা সবগুলা যে খনিজ উপাদান আছে সেগুলো লিখতে চেষ্টা করব। এবং সবগুলো উপাদান লেখার সময় আমাদেরকে অবশ্যই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে খেয়াল রাখতে হবে। যেমন নাইট্রোজেনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে তারা প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর ক্লোরোফিল গঠন করে। ম্যাগনেসিয়ামের ইম্পর্টেন্ট কাজও হচ্ছে ক্লোরোফিল গঠন করা, শোষণে সাহায্য করা। পটাশিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো কি, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করা। ফসফরাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এরা ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি গঠন করে। হ্যাঁ, তো এদের ছাড়া এদের গঠন কখনোই হবে না। হুম। তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে খনিজ পুষ্টি উপাদানগুলো রয়েছে সবগুলোই কম বেশি কি করবে, সবগুলোই হচ্ছে আমাদের কম বেশি বৃদ্ধিতে সাহায্য করবে। হয় এরা মূলের বৃদ্ধিতে সাহায্য করবে, না হয় এরা সার্বিক বৃদ্ধিতে সাহায্য করবে, না হয় এরা ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করবে। পাশাপাশি যেহেতু এরা ক্লোরোফিলও গঠন করতে সাহায্য করে, সুতরাং এই খনিজ পুষ্টি উপাদানগুলি হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণেও সহায়তা করবে। এই জন্য আমাদেরকে হচ্ছে একটু দেখতে হবে, লিঙ্ক করে করে পড়তে হবে, এবং দেখতে হবে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এই যে দেখিয়ে দিয়েছি, ছোট ছোট করে লিখে দিয়েছি যে কোনটা গুরুত্বপূর্ণ। এবং এতটুকু সংক্ষেপে আমাদের না আসলে পরীক্ষায় হলে হচ্ছে কি পয়েন্টটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি লেখার চাইতে তুমি যদি পয়েন্টটা উল্লেখ করো এবং কি পয়েন্টটা যদি লেখো, তাহলে কিন্তু ওইটা টিচারদের নোটিসে আসে। এই যে বোর্ড পরীক্ষাগুলো যেগুলো হয় বা বিভিন্ন জায়গায়, এখানে কিন্তু টিচাররা চায় যে স্টুডেন্টরা যেন ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে সেটাতে টাচ করে। অনেক বেশি লেখার চাইতে ইম্পর্টেন্ট 2 5 6 7 8টা লাইন লেখাই কিন্তু অনেক বেশি ভালো। এতে করে তোমার নিজের জন্যও ভালো, তোমার নিজের লিখতেও সুবিধা, টাইম কভার হবে, প্লাস তোমার নাম্বার ক্যারি করা সুবিধা, টিচারদের চোখে পড়বে, এটাই। আচ্ছা, আমরা এখন আলোচনা করতেছি নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন নিয়ে। এগুলো সব ম্যাক্রো, ঠিক আছে, এগুলো সব ম্যাক্রো। ম্যাক্রোর উপাদানগুলোই, ম্যাক্রোর যে কাজগুলো সেগুলোই দেখবা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ম্যাক্রোর যে কাজ সেগুলোই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যদি একটু লক্ষ্য করি যে ম্যাক্রোর কাজগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো আয়রন কি করতেছে। আয়রন হলো সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান, ঠিক আছে। আয়রনটা কি?
সাইটোক্রোম, সাইটোক্রোম চক্রটা হচ্ছে এক ধরনের চক্র আর কি। এই চক্রটা হচ্ছে, এই চক্রটা গঠনের জন্য মানে ওটা মানে একটা সাংগঠনিক উপাদান হিসেবে কাজ করবে। এছাড়া বায়বীয় যে শোষণ আছে, বায়বীয় শোষণ এটাও মূলত অনেকটা আয়রনের উপর নির্ভরশীল। আমি বলেছি না যে এটাই যে অনেকটা শোষণ, সালোক সংশ্লেষণ, বৃদ্ধি, গঠন উপাদান, ক্লোরোফিল সৃষ্টি এগুলোতে সহায়তা করে, ঠিক আছে। এখন আস্তে আস্তে যে মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটা, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, কপার, বোন, মলিবডেনাম, ক্লোরিন। এগুলো ছাড়াও হচ্ছে এখানে আছে হচ্ছে কয়টা, পাঁচটা, আরো একটা আছে ওটা নিয়ে এখানে আলোচনা হয়নি। তো এই যে ছয়টা উপাদান তার মধ্যে ম্যাঙ্গানিজটা, ম্যাঙ্গানিজটা হচ্ছে কি করে, ক্লোরোপ্লাস্ট গঠন করে। ক্লোরোপ্লাস্টটা কি, ক্লোরোফিলের মধ্যে আর যে যে ক্লোরোপ্লাস্টটা সেটা হচ্ছে আমাদের থাকে ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ। ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের সবুজ অংশ গঠন করে থাকে ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ। তো এই ম্যাঙ্গানিজ হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন করে এবং সংরক্ষণ করে। আর কপারটা কি করে, কপারটা হচ্ছে টমেটো, সূর্যমুখী বৃদ্ধি, শোষণে সাহায্য করে। হ্যাঁ, শোষণে সাহায্য করে। এই যে যে কপারের এক্সেপশনাল একটা কাজ হচ্ছে টমেটো এবং সূর্যমুখীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, হ্যাঁ। আবার হচ্ছে এই যে ম্যাঙ্গানিজের একটা এক্সেপশনাল কাজ হচ্ছে তারা ক্লোরোপ্লাস্ট গঠন করে এবং সেটা সংরক্ষণ করে। বোরন কি করে, বোরন হচ্ছে, বোরন যেটা করে সেটা হচ্ছে সক্রিয়ভাবে উদ্ভিদের যে বর্ধনশীল অঞ্চল আছে বা চিনি পরিবহন, এই যে চিনি পরিবহনটা হচ্ছে বোরনের একটা এক্সেপশনাল কাজ, পাশাপাশি এটা অবশ্যই বর্ধনশীল অংশে কাজ করে। তারপর হচ্ছে মলিবডেনাম, অণুজীব নিয়ে, অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। মলিবডেনামটা হচ্ছে আমরা দেখবো যে নাইট্রোজেনের ওই যে মূলের গঠনে হচ্ছে মলিবডেনাম এরকম মানে এরা হচ্ছে কি করবে, অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংযুক্ত, তো বায়ু থেকে অণুজীবের সাথে সংযুক্ত হয়ে তারা হচ্ছে বায়ু থেকে নাইট্রোজেনটা নিয়ে আসে। অর্থাৎ অণুজীবকে কাজে লাগিয়ে বায়বীয় যে নাইট্রোজেন আছে সেটাকে সংবন্ধনে সহায়তা করে, মানে বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে। আরেকটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন যেটা করে সেটা হচ্ছে সুগার বিট বা আখ, হ্যাঁ, এর এর যে মূল বা কাণ্ডের বৃদ্ধি এগুলো হচ্ছে ক্লোরিনের দ্বারা হয়ে থাকে। তো এগুলোই হচ্ছে আমাদের উপকারিতা। আর এগুলোর উপকারিতা, উপকারিতা যেহেতু, সুতরাং এদের এই যে খনিজ উপাদানগুলি রয়েছে এদের অভাব হলেই মূলত এই কাজগুলো ব্যাহত হবে। হ্যাঁ, অনেকটা হচ্ছে আমরা যদি উপকারিতার জন্য আমরা অপকারিতা লিখতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আসতেছে এই যে অভাবজনিত লক্ষণ। এটা অনেক গুরুত্বপূর্ণ যে অভাবজনিত কি কি লক্ষণ হয়, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটমস। হ্যাঁ, এখানে যে অভাবজনিত লক্ষণ সেটাকে বলা হয় ডেফিসিয়েন্সি সিমটম। নাইট্রোজেন সেটা হচ্ছে ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে, আমরা দেখেছি না। সুতরাং ক্লোরোফিল সৃষ্টিতে যেহেতু সহায়তা করবে, আর ক্লোরোফিলটা কি করে, ক্লোরোফিলটা হচ্ছে উদ্ভিদের সবুজ, মানে ক্লোরোপ্লাস্ট যে থাকে ক্লোরোফিলের মধ্যে সেটা উদ্ভিদের সবুজ করতে সহায়তা করে। সুতরাং ক্লোরোফিল যদি না থাকে তাহলে উদ্ভিদের যে সবুজ রং সেটা অনেকটা হালকা হয়ে যায়। সবুজ রং হালকা হয়ে এক সময় হচ্ছে সেটা একটু হলুদ হলুদ হয়ে যায়। হ্যাঁ, অনেকটা হচ্ছে কিরকম আমি যদি বলি, অনেকটা হচ্ছে যে এই যে আহ যে তোমার সবুজ, মানে আমরা যখন দেখি অনেক যাদের যাদের বাসায় গাছ আছে বা যারা হচ্ছে একটু খেয়াল করবে বাইরে আশেপাশে, যে অনেক সময় অনেক পাতা হচ্ছে সবুজ থাকে, মানে লেবু পাতা বা বিভিন্ন পাতা, অবশ্যই বিভিন্ন পাতা যদি দেখা যায় অনেক সময় হলুদ হয়ে যায়। হ্যাঁ, ওই হলুদ হওয়ার কারণটাই হচ্ছে যে তার ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হচ্ছে, ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। এই যে যে প্রক্রিয়াটা এটাকে বল ক্লোরোসিস। ক্লোরোসিস একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ক্লোরোসিস কি বা ক্লোরোসিস বলতে কি বোঝায়। আচ্ছা, এরপর ফসফরাস। ফসফরাসের যে অভাব, সেই অভাবে কি হয়, পাতা বেগুনি হয়ে যায়। পাতা বেগুনি হয়ে যায় মানে হচ্ছে যে পাতা অনেক সময় যে ফোটা ফোটা হয়ে বেগুনি বেগুনি কালার নেয়, অথবা কর্নার দিয়ে বেগুনি একটা কালার দেখা যায়, হ্যাঁ। তো এই যে বেগুনি কালার হয় অনেক সময় যে ফসফরাসের অভাবে পাতা ফুল ফল এগুলো ঝরে পড়ে, ঠিক আছে। এটা একটা মানে ক্লোরোসিস হয় হচ্ছে নাইট্রোজেনের অভাবে, আবার পাতা ফুল ফল ঝরে পড়ে ফসফরাসের অভাবে। পাশাপাশি এই যে যে আমরা দেখেছিলাম না যে যে খনিজ উপাদানগুলি রয়েছে, যে খনিজ উপাদানগুলি এগুলো প্রত্যেকটারই কিন্তু আহ ইয়ে, মানে এদের প্রত্যেকের কিন্তু কাজ হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধিতে সহায়তা করা। কম বেশি তারা সবাই বৃদ্ধিতে সাহায্য করে, এই জন্য এদের যে বৃদ্ধি বন্ধ হয়ে যায় এদের অভাবে। পটাশিয়ামের অভাবে পত্ররন্ধ্র খোলা বন্ধ হবে, ব্যাহত হবে। হ্যাঁ, এখানে ওই যে পাতার শীর্ষ পার্শ্ব কিনারা হলুদ হয়, ঠিক আছে। বৃদ্ধি কম হয়, শীর্ষ পার্শ্বমুকুল মরে যায়, শীর্ষ এবং পার্শ্বমুকুল মরে যায়। তারপর আসতেছে ক্যালসিয়াম। কোষের সাইটোসোলে ক্যালসিয়ামের অভাবে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। মানে ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে মাইটোকন্ড্রিয়ায় তো হচ্ছে আমাদের শোষণ হয়ে থাকে, সেই মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশনে
মানে এটা সমস্যা করে। ক্যালসিয়ামের যদি অভাব হয়, এটা ক্যালসিয়াম অনেক গুরুত্বপূর্ণ, এটার অভাবে এই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ব্যাহত হয়। ক্যালসিয়ামের অভাবে মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং, মানে প্রোটিনটা হচ্ছে যে আমাদের তো প্রোটিন হচ্ছে কি করে, প্রোটিন ট্রাফিকিং একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে এটা হয়ে থাকে, আর এটা কি করে যে এই প্রোটিন ট্রাফিকিং এ ব্যাহত করে। হ্যাঁ, এটা আমরা আগে দেখবো যে উদ্ভিদের যে মানে সরি যে উদ্ভিদ বা প্রাণীর যে গাঠনিক উপাদান বা যে কোষের চ্যাপ্টার গুলোতে আমরা হচ্ছে এগুলো সম্পর্কে দেখবো। হ্যাঁ, এগুলো আমরা অথবা আমরা যে প্রোটিন ট্রাফিকিং বলতে কি বোঝায়, এটা হচ্ছে আমরা পূর্বে জেনেছি জেনে মানে এটা 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 নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, প্রোটিন ট্রাফিকিং একটা প্রক্রিয়া যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়ে থাকে। দেন হচ্ছে বর্ধনশীল শীর্ষ অঞ্চল মরে যায়। হ্যাঁ, এই যে যে আমি বলেছি বারবার যে মানে এরা হচ্ছে সবসময় বর্ধনশীল কাজেও সহায়তা করে, পাশাপাশি অন্যান্য যেই হলুদ হয়ে যাওয়া, সবুজ হলুদ হয়ে, এদের অভাবে হলুদ হয়ে যায়, কারণ এই উপাদানগুলি সবসময় সবুজ করতে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে। এই জন্য এদের অভাবে হয় তারা শুকিয়ে যাবে বা তাদের বর্ধনশীল অংশ নষ্ট হয়ে যাবে, পাশাপাশি তারা শুকিয়ে যাবে, অর্থাৎ হঠাৎ নেতিয়ে পড়বে। দেন আস্তে আস্তে ম্যাগনেসিয়াম, পাতার যে শিরায় সেটা হচ্ছে ক্লোরোসিস হয়। এই যে ক্লোরোসিস আমরা ব্যাখ্যা করেছি না, ম্যাগনেসিয়াম হবে যে যে পাতার যে শিরাটা আছে, হ্যাঁ, পাতার যে শিরা সেই জায়গাটাতে ক্লোরোসিস হয়। প্লাস হচ্ছে সালোক সংশ্লেষণ হয় না। আমরা যদি ম্যাগনেসিয়ামের উপকারিতা দেখি তাহলে হচ্ছে আমরা দেখবো যে এই যে সালোক সংশ্লেষণ এই যে হবে না, এখানেও কিন্তু আছে। যেহেতু ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত করে এটা, ম্যাগনেসিয়াম হবে যেহেতু ক্লোরোফিল থাকে না, তাই হচ্ছে সালোক সংশ্লেষণও হবে না। তো এই যে হচ্ছে আমাদের যে ম্যাগনেসিয়াম, সেটার অভাবে হচ্ছে আমাদের কি হয় না, ক্লোরোসিস সৃষ্টি ব্যাহত হয়। হ্যাঁ, বা সালোক সংশ্লেষণ হবে না। হুম, এটাই। এখন আসতেছে যে এই যে লৌহ, এটার অভাবেও ক্লোরোসিস হয়। মানে কমন, এগুলো হচ্ছে কমন, প্রত্যেকটা যে খনিজ উপাদান আছে তাদের প্রত্যেকের কিছু কমন হলো যে সবুজ রং হালকা হয়ে যাবে, ক্লোরোসিস হবে। হ্যাঁ, শিরার মধ্যবর্তী অঞ্চল হালকা হয়ে যাবে, সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যাবে, কাণ্ড দুর্বল হয়ে যাবে, বৃদ্ধি ব্যাহত হবে, এরকম। তারপরে এই যে সালফার, সালফার উদ্ভিদের উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন, ভিটামিন, হ্যাঁ, সালফার উদ্ভিদের প্রোটিন, হরমোন এবং ভিটামিন এদের গঠন উপাদান হিসেবে কাজ করে। সালফারটা কিন্তু আমরা আগে দেখি নাই। তো সালফারটা যেহেতু আগে দেখি নাই, তো এখানে হচ্ছে সালফারের মানে অভাবে কি হয় সেটা ব্যাখ্যা করছে এই যে এই টপিকটাতে। এখানে হচ্ছে প্রোটিন, হরমোন এবং ভিটামিনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। পাতা হালকা সবুজ বেগুনি হয়, সালফারের অভাবেও বেগুনি হয়। আমরা এখানে দেখেছিলাম যে এই যে ফসফরাসের অভাবেও বেগুনি হয়, সালফারের অভাবেও বেগুনি হয়। সালফার, লৌহ, আয়রন, এগুলো আমরা একসাথে পড়েছিলাম না? তো এই যে এগুলোর অভাবে হচ্ছে কচি পাতায় যে বয়োবৃদ্ধি হয়, ক্লোরোসিস হয়। হ্যাঁ, সবকিছু হচ্ছে এই যে ডাইব্যাক, ডাইব্যাক কাকে বলে? সালফারের অভাবে মূল কাণ্ড পাতার শীর্ষ থেকে শুরু করে, হুম, মূল কাণ্ড পাতা, মূলের শীর্ষ, কাণ্ডের শীর্ষ, মানে সরি মূল কাণ্ড এবং পাতার যে শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মরে যায়। ঠিক আছে, এটা সালফারের একটা, সালফারের অভাবজনিত একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, যে সালফার যদি না হয়, না থাকে শরীরে, তাহলে কি হবে যে এদের হচ্ছে যে ডাইব্যাক হবে, মানে হচ্ছে মূল কাণ্ড পাতার শিরা থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মরে যায় এবং কাণ্ডের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ হচ্ছে ক্ষয় প্রকৃতি হয়। এখন আস্তে আস্তে বোরন, বোরনটা কি? এটি কোষ প্রাচীর। বোরন হচ্ছে উদ্ভিদের দৃঢ়তাতে সহায়তা করে। এক কথায় হচ্ছে বোরন যদি না থাকে উদ্ভিদের দৃঢ়তা ব্যাহত হবে। পাশাপাশি বিপাক কাজ নষ্ট হবে, যেহেতু তারা বর্ধনশীল অগ্রভাগ হিসেবে মানে বর্ধনশীল কাজে সহায়তা করে। হ্যাঁ, তা আবার হচ্ছে যে কাণ্ডটা অনেকটা খসখসে হয়ে যায়। প্রত্যেকটারই একটা স্পেসিফিক কাজ থাকে, প্রত্যেকটারই একটা স্পেসিফিক অভাবজনিত লক্ষণ থাকে। আমরা একটা একটা করে উল্লেখ করব, যদি আমাদের আসে পরীক্ষা, আমরা যদি কিছু মনে রাখতে না পারি, আমরা একটা একটা করে উল্লেখ করব। আচ্ছা, এখন আস্তে আস্তে আমাদের উদ্ভিদে গেল, উদ্ভিদের কি কি পুষ্টি ছিল, উদ্ভিদের পুষ্টির উৎস সম্পর্কে জানছি। এখন আমরা জানবো উদ্ভিদের প্রাণীর খাদ্য এবং পুষ্টি। এই উদ্ভিদ থেকে আমরা খাবার পাই, হ্যাঁ, এগুলো কিন্তু খাই, আবার প্রাণী থেকেও আমরা খাবার পাই। তো খাদ্য কি? খাদ্য আসলে কি? যদি আমরা বইয়ের ভাষায় বলি, খাবার, আমাদের ক্ষুধা লাগলে আমরা যেটা খাই সেটাকে আমরা খাদ্য বলি না। যদি খাদ্য কি, আসলে বায়োলজিতে খাদ্যকে কি বলা হয়, হ্যাঁ, সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যে সকল বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে। এখন এই যে খাদ্য, এই খাদ্যের কিন্তু অবশ্যই ক্রাইটেরিয়া আছে।
খাদ্য এক কথায় হচ্ছে এটা দেহে শোষিত হবে, বিভিন্ন কার্য সম্পাদন করবে। এই যে কার্য সম্পাদন, এই যে শোষিত হওয়া, একটা খাবার ঠিক মতো পরিপাক হওয়া, একটা খাবার যখন ভালো হবে তখন সেটার পরিপাক ভালো হবে, একটা খাবার যখন ভালো হবে তখন সেটার যথাযথ কার্য সম্পাদন করবে। এই জন্য খাবার হইতে হবে অবশ্যই সংজ্ঞা অনুযায়ী এরকম। দেন হচ্ছে এ সকল খাবার কি কি কাজে লাগে। এই সকল খাবার কাজে লাগে, তারা পুষ্টি সাধন করে, ক্ষয় পূরণ করে, দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন করে থাকে। অর্থাৎ এই সকল খাবার কি কি কাজে লাগে, তারা পুষ্টি সাধন করে, ক্ষয় পূরণ করে, দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন করে, কর্মশক্তি এবং তাপ উৎপাদন করে। অর্থাৎ এই সকল খাবার আমাদের কি কি কাজে লাগে, তারা পুষ্টি সাধন করে, তারা ক্ষয় পূরণ করে, পুষ্টি সাধন করে, খাবারকে অবশ্যই পুষ্টি সাধন করতে হবে, ক্ষয় পূরণ করতে হবে, দেহের রোগ প্রতিরোধক শক্তি উৎপাদন করতে হবে। অর্থাৎ আমাদের দেহে পুষ্টি দেওয়ার পর আমাদের শরীরে যে ক্ষতগুলো আছে সেগুলো ঠিক করার পর আমাদের অবশ্যই যাতে আমরা রোগ থেকে বাঁচি সেই সেই কাজগুলো করতে হবে। পাশাপাশি আমাদের যে কাজে করার শক্তি বা কর্মশক্তি, তাপ উৎপাদন, এগুলো। তো যদি ছোট প্রশ্ন আসে 2 মার্কে তখন হচ্ছে আমরা এই যে এই জিনিসটা লিখবো, মানে খাবার কি, খাবার কি কাজে লাগে। এবার আসতেছে যে আমাদের যে প্রাণী, সেই প্রাণীর খাবারের উপাদান কি কি, মানে হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারের মধ্যে কি কি থাকে, আর এদের এবং এদের উৎস উৎস কি কি সেটা সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে যে উৎপাদন অনুযায়ী খাবারকে 3 ভাগে ভাগ করা। একটা হচ্ছে আমিষ, শর্করা, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য। অর্থাৎ আমিষ, শর্করা এবং স্নেহ বা চর্বি জাতীয় যে খাবারটা, সেই খাবারটা হচ্ছে আমরা উপাদান অনুযায়ী, আসলে উপাদান অনুযায়ী আমরা এটাকে ভাগ করছি। আবার উপাদান অনুযায়ী ভাগ ভাগ করার পর হচ্ছে আরো আছে হচ্ছে যে ভিটামিন, খনিজ লবণ এবং পানি। অর্থাৎ আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাবারগুলো, এগুলো হচ্ছে এক ধরনের কাজ করে, সেটা হচ্ছে যে আমিষ, প্রোটিন, মাছ, মাংস, হ্যাঁ, দুধ, ডিম, এগুলো খেলে সবসময় বৃদ্ধি সাধন হয়। হ্যাঁ, এগুলো সবসময় কোষ বিভাজন বৃদ্ধি করে। কোষ বিভাজন বৃদ্ধি করলে ক্ষতপূরণ হবে, বৃদ্ধি সাধন হবে, ঠিক আছে। পাশাপাশি এগুলো হচ্ছে কি করে, আমাদের যে এই শর্করা, শর্করাটা সবসময় শক্তি উৎপাদন করবে। এই যে আমরা যে শর্করা বলতে গেলে বেশি শর্করা হচ্ছে আমরা ম্যাক্সিমাম আমাদের খাবারের প্রধান যে উপাদান যেটা থাকে, আমরা যখন খাবার খাই, বাঙালির খাবারের প্রধান প্রধান ইয়ে হচ্ছে ভাত। আমাদের 3 বেলা ভাত খাইতে হয়, ভাত না খেলে মনে হয় আমাদের পেটই ভরে নাই। হ্যাঁ, ভাত না খেলে মানে আমাদের শর্করার উৎসই হচ্ছে আমাদের জন্য ভাত, আমরা ভাত খাই, বাঙালি 3 বেলা ভাত খাই, ঠিক আছে। তো এই শক্তি উৎপাদন করে থাকে এটা। স্নেহ এবং চর্বি জাতীয়, এটা সবসময় তাপ উৎপাদন করে। দেখবেন যে আপনারা যদি একটু চর্বি জাতীয় খাবার বেশি খান, আপনারা ঘামতেছেন, মানে শরীরের ভিতরে একটা তাপ উৎপাদন হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তাপ এবং শক্তি উৎপাদন করে। ভিটামিন যেটা করে সেটা হচ্ছে যে তারা রোগ প্রতিরোধ করে, তারা শক্তি বাড়ায় এবং রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদন উদ্দীপনা যোগায়। আচ্ছা, এটা হচ্ছে কি করবে, সেটা হচ্ছে তারা রোগ প্রতিরোধ করবে, শক্তি বাড়াবে, রাসায়নিক বিক্রিয়া উদ্দীপনা যোগাবে। দেন হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণটা কি করে, খনিজ লবণ হচ্ছে বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়। অর্থাৎ আমাদের বৃদ্ধি সাধন হবে, ক্ষয়পূরণ হবে, শক্তি উৎপাদন হবে, তাপশক্তি উৎপাদন হবে, পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ হবে, শক্তি বাড়াবে এবং জৈবিক কাজে সহায়তা করবে। পানিটা কি করবে, পানি হচ্ছে পানি ও তাপের সমতা রক্ষা করে, হচ্ছে কোনটা, সেটা হচ্ছে কোষের কার্যাদি সম্পাদন করে। অর্থাৎ পানি এবং তাপের সমতা রক্ষা করে হচ্ছে মানে পানিটা কি করে, পানি হচ্ছে তাপের সমতা রক্ষা করে। অর্থাৎ পানিটা যখন আমরা খাই তখন হচ্ছে কি হয়, শরীরে আমাদের মানে শরীরটা ঠান্ডা লাগে বা আমাদের পিপাসা কমে। হ্যাঁ, এই যে তাপের যে সমতাটা সেটা সারা শরীরে ব্যালেন্স হয় পানির দ্বারা। হ্যাঁ, পাশাপাশি কোষের যে কার্যাদি আছে সেটিও এটি সম্পাদন করে। এছাড়া পানি পানি কি করে, পানি হচ্ছে অনেক কোষ আর তাদের যে অঙ্গাণুগুলি আছে সেগুলোকেও ধারণ করে রাখে। আচ্ছা, সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে মানে উপাদান যেটা, সেটা হলো যে খাদ্য আঁশ। উপাদান বলতে কি, এটি এটি হচ্ছে আমাদের কোনো পুষ্টি যোগায় না, তবে এরা হচ্ছে কি করে, শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ সম্পাদন করে। সেটা হচ্ছে যে এটা পানি শোষণ শোষণ করে। শোষণ করলে আমাদের শরীরে যে মল আছে, মানে ভিতরে যে মানে বর্জ্য পদার্থ, সেগুলোর পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। আমরা যখন হচ্ছে আঁশ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো যখন বেশি খাবো তখন কি হয়, তখন হচ্ছে আমাদের এই যে আঁশ জাতীয় খাবার বা যে রাফেজ জাতীয়, ফাইবার জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো যখন আমরা খাই তখন আমাদের শরীরে হচ্ছে ঠিকভাবে হচ্ছে মলের পরিমাণ এবং মল নিষ্কাশনটা ঠিকভাবে হয়। তো এখন আমরা জানবো যে এই যে মানে প্রাণীর যে
খাদ্য এবং খাদ্যের যে পুষ্টি উপাদান সেগুলোর মধ্যে আমিষ, এই আমিষটা হচ্ছে কি দিয়ে তৈরি? আমিষটা হচ্ছে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে তৈরি। দেখেছেন এখানেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো প্রাণীর যে আহ, আমিষের উপাদান সেগুলো অবশ্যই হচ্ছে যে খনিজ, উদ্ভিদের যে উপাদানগুলি রয়েছে, তেমন আমরা উদ্ভিদ থেকে খাবারটা খাচ্ছি, যার কারণে উদ্ভিদ থেকে আমরা খাবারটা পাই, অন্যান্য প্রাণী থেকে আমরা খাবারটা পাই, যার কারণে এদের যে গঠন উপাদানগুলি অনেকটা একই ধরনের উপাদান দিয়ে তৈরি। আমিষ একই ধরনের মৌল দিয়ে তৈরি। তারপর আসতেছে যে নাইট্রোজেন থেকে 16 ভাগ, আমরা হচ্ছে আমিষের নাইট্রোজেন থেকে 16 ভাগ পেয়ে থাকি। এছাড়া সালফার, ফসফরাস এবং হচ্ছে যে সালফার, ফসফরাস এবং আয়রন থেকেও আমরা আমিষ পেয়ে থাকি। যেহেতু মানে মানে নাইট্রোজেন সহ, মানে আমিষ থেকে আমরা নাইট্রোজেন, মানে মানে এই যে আমিষের 16 ভাগ নাইট্রোজেন থাকে। হ্যাঁ, এই যে যেহেতু নাইট্রোজেন সহ অন্যান্য যে উপাদানগুলি থাকে, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমিষকে শর্করা এবং স্নেহ হতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ধরা হয়। এবং শুধু শুধু আমিষই নাইট্রোজেন সরবরাহ করে থাকে, ঠিক আছে? শর্করা, তারপর হচ্ছে স্নেহ পদার্থ, এই ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলো সবগুলোর মধ্যে আমিষই শুধুমাত্র নাইট্রোজেন সরবরাহ করে থাকে। তো উৎস অনুযায়ী এগুলো হচ্ছে তোমার কি কি উৎস থাকে, এগুলো হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, সিমের বিচি, শুটকি মাছ, হ্যাঁ, এরকম কিছু উৎস এখানে আছে। তো এখন যে উৎসগুলি রয়েছে সেই উৎসগুলি হচ্ছে এগুলো। তো প্রাণীজ আমিষ হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, ছানা, পনির, কলিজা, মানে বা কলিজা বা যকৃৎ, এগুলো এগুলো থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড বেশি পেয়ে থাকি। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। উদ্ভিজ্জ আমিষ হচ্ছে চীনা বাদাম, বিভিন্ন বাদাম, সিমের বিচি অনেক গুরুত্বপূর্ণ একটি মানে অনেক ভালো একটি খাবার উদ্ভিজ্জ আমিষ হিসেবে। ধারণা করা হয় যে উদ্ভিজ্জ আমিষটা একটু কম গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি, কিন্তু সেটা পর্যাপ্ত ধরা হয়, কিন্তু সেটা হচ্ছে অনেকটা ইসের থেকে কম, প্রাণীজ আমিষের থেকে এটার গুরুত্বটা কম। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে প্রাণীজ আমিষের মতো না। আর শর্করা বা কার্বোহাইড্রেটটা কি? শর্করা বা কার্বোহাইড্রেটটা হচ্ছে এটা আমাদের শক্তি যোগায়। কিভাবে শক্তি যোগায়? শর্করা বা কার্বোহাইড্রেটে যে এদের উম, যে খাবারটা সেটা হচ্ছে শক্তি উৎপাদনে অনেক সাহায্য করে। এদের কার্বন রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত হয়, নাইট্রোজেন থাকে না। পাশাপাশি আমরা যে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজে শর্করা জমা থাকে, হ্যাঁ, ওখান থেকে আমরা হচ্ছে এই শর্করাটা পেয়ে থাকি। আমরা যখন উদ্ভিজ্জ উপাদানগুলি খাই তখন হচ্ছে আমরা হচ্ছে এই যে মানে আহ, শর্করাটা হচ্ছে, উদ্ভিজ্জ উপাদানগুলি যখন আমরা খাই তখন শর্করাটা আমরা এভাবে পেয়ে থাকি। এই শর্করা হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলে হচ্ছে সময় শক্তি হিসেবে জমা থাকে বা শর্করা হিসেবে জমা থাকে এগুলা। এছাড়া ফলের রসে যে শর্করাটা থাকে সেটাকে বলা হয় গ্লুকোজ। দুধে যে শর্করা থাকে সেটাকে বলা হয় ল্যাকটোজ। দেন স্টার্চ যেটা, সেটা হচ্ছে তোমার গম, আলু, চাল ইত্যাদিতে থাকে। তো গঠন অনুযায়ী শর্করা 3 প্রকার, ঠিক আছে? গঠন অনুযায়ী শর্করা যে 3 প্রকার সেটা আমরা হচ্ছে এখানে দেখব। এই যে গঠন অনুযায়ী শর্করা যে তিন প্রকার, এই যে গঠন অনুযায়ী শর্করা 3 প্রকার, একটা হচ্ছে কি কি শর্করা আছে? এক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা। অর্থাৎ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো এটা হচ্ছে আমাদের শর্করার 3টা গঠন উপাদান, ঠিক আছে? শর্করার 3 প্রকার, গঠন অনুযায়ী শর্করা 3 প্রকার। একটি মনোমার বিশিষ্ট শর্করা, 2 মনোমার বিশিষ্ট শর্করা, বহু মনোমার বিশিষ্ট শর্করা। হ্যাঁ, অনেক মনোমার নিয়ে হচ্ছে বহু শর্করা গঠিত হয়। তো এই যে মানে এক শর্করা বা গ্লুকোজ, এক শর্করা যেটা সেটা হচ্ছে গ্লুকোজ। দ্বিশর্করা যেটা সেটা হচ্ছে ল্যাকটোজ, যেটা হচ্ছে চিনি বা দুধে থাকে। আর মধু বা ফলের রসে যেটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ। আর বহু শর্করা যেটা বা পলিস্যাকারাইড যেটা, সেটা হচ্ছে শ্বেতসার বা গ্লাইকোজেন। এটা হচ্ছে চাল, আটা, আলু, শাকসবজি ইত্যাদিতে থাকে হচ্ছে আমাদের বহু শর্করা। তো এই যে হচ্ছে আমাদের শর্করার শ্রেণী বিভাগ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শর্করা শ্রেণী বিভাগ। এখন আসতেছে হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাবার বা ফ্যাট হচ্ছে গঠিত হয়, তাপ উৎপাদন করে থাকে। আর এই যে যে স্নেহ পদার্থটা, এটা হচ্ছে আমাদের পাকস্থলীতে অনেকক্ষণ জমা থাকে, তাই আমরা যখন দেখবেন যে অনেক বেশি চর্বি জাতীয় খাবার খেয়ে আমাদের ক্ষুধা কম লাগে, ঠিক আছে? শরীর অনেক বেশি তাপ উৎপাদন করে থাকে, এজন্য আমাদের
স্নেহ জাতীয় খাবারটা বেশি খেলে সেটা হচ্ছে অনেক তাপ উৎপাদন করবে এবং অনেকক্ষণ শরীরে জমা থাকবে। পাশাপাশি এটা হচ্ছে স্নেহ জাতীয় বা ফ্যাট খাবারকে অনেক সুস্বাদু করে। প্লাস হচ্ছে স্নেহ জাতীয় পদার্থগুলি হচ্ছে দুই স্নেহ জাতীয় খাবার দুই ধরনের, একটা হচ্ছে চর্বিত দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। হ্যাঁ, চর্বিত দ্রবণীয় ভিটামিনটা হচ্ছে এটা আমাদের ত্বকের নিচে জমা থাকে, এছাড়া যকৃৎ, মস্তিষ্ক বা মাংসপেশিতেও জমা থাকে, অর্থাৎ এটা ত্বকের নিচে জমা থাকে। হ্যাঁ, ত্বকের নিচে তাপ উৎপাদন করে থাকে, অনেক ঘাম হয়, এটা ত্বকের নিচে জমা থাকে, প্লাস পাকস্থলীতে জমা থাকে। হ্যাঁ, এই জন্য হচ্ছে এটা অনেক তাপ উৎপাদন করে থাকে, যকৃৎ, মস্তিষ্ক বা মাংসপেশিতেও এটা জমা থাকে। এবং সঞ্চিত চর্বি, আমাদের চর্বি জমে না, ফ্যাট জমে না। হ্যাঁ, আমাদের শরীরে কিন্তু ফ্যাট জমে, সঞ্চিত চর্বি আমাদের সময় যারা হচ্ছে অনেক বেশি ফ্যাট খায় তাদের কিন্তু দেখবেন যে তারা শক্তি তাদের বেশি থাকে। তারা উপবাসে বা আমরা যেটা রোজা রাখি আমাদের ইসলাম ধর্মে, তাদের উপবাসে চর্বিটা এটা কাজে লাগে। বা বিভিন্ন ধর্মাবলিতে আমাদের যে উপবাস করতে হয় তখন হচ্ছে আমরা কিন্তু মানে এই চর্বিটা হচ্ছে আমাদের খুব কাজে দেয়। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ পদার্থ, প্রাণীজ স্নেহ পদার্থ। উদ্ভিজ্জ স্নেহ পদার্থ কি কি হতে পারে আপনারাই বলেন। উদ্ভিজ্জ স্নেহ পদার্থ হচ্ছে যেটা আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে আমরা সয়াবিন দেখেছেন, ছোট ছোট সাদা সাদা গোল গোল সয়াবিনের গাছ আছে। হ্যাঁ, সরিষা গাছ, তিল থেকে, বাদাম থেকে, সূর্যমুখী, ভুট্টার তেল। হ্যাঁ, ভোজ্য তেলের মধ্যে সয়াবিন হচ্ছে উৎকৃষ্ট। হ্যাঁ, ভোজ্য তেলের মধ্যে সয়াবিনটা হচ্ছে উৎকৃষ্ট। এছাড়া প্রাণীজ যেগুলো সেগুলো হচ্ছে চর্বি, ঘি, ডালডা এবং প্রাণীজ যে স্নেহ পদার্থ সেগুলো মূলত আমাদের প্রাণীজ স্নেহ পদার্থ। ডিমের কুসুম থেকে আমরা স্নেহ পদার্থ পেয়ে থাকি, তবে সাদা অংশে থাকে না। ঠিক আছে, ডিমের সাদা অংশে স্নেহ পদার্থ থাকে না, কুসুমে থেকে থাকে। অনেক সময় যাদের অনেক বেশি মানে ফ্যাট থাকে বা হাই প্রেশার থাকে তারা হচ্ছে কি খায়, ডিমের সাদা অংশটা খায় না, এটা যেহেতু ফ্যাট জমে এই জন্য ডিমের সাদা অংশটা খায়, সরি মানে ডিমের কুসুমটা তারা বাদ দিয়ে খায়। আচ্ছা, তো পানিতে স্নেহ পদার্থটা অনেকটা হালকা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পানিতে ভেসে বেড়াতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে একজন মানুষ তার শরীরে 50 থেকে 60 গ্রাম চর্বি প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 50 থেকে 60 গ্রাম হচ্ছে চর্বি প্রয়োজন। আচ্ছা, এখন আমরা জানবো খাদ্য প্রাণ বা ভিটামিন সম্পর্কে। আমরা আমিষ জেনেছি, শর্করা জেনেছি, স্নেহ পদার্থ জেনেছি, আমিষের গঠন জেনেছি, শর্করার গঠন জেনেছি, এবং আমরা হচ্ছে শর্করা এবং স্নেহ পদার্থের গঠন জেনেছি। এখন আমরা ভিটামিন সম্পর্কে জানবো। ভিটামিন ভিটামিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন এই সবকিছুর মধ্যে আমাদের ভিটামিনটা থাকতে হয় এবং ভিটামিনটা সব জায়গাতেই থাকে। তো দুই ধরনের ভিটামিন আছে, একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এ, ডি, ই, কে, এগুলো মূলত চর্বিতে দ্রবণীয় থাকে। তো এই যে দুধ, মাখন, ডিম, চর্বি, গাজর, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন শাকসবজি, মলা মাছ, এগুলো থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। আবার ভিটামিন যে ডিটা সেটা হচ্ছে কোথা থেকে পাওয়া যায়? ভিটামিন ডিটাও পাওয়া যায় দুধ, ডিম, কলিজা, বিভিন্ন দুগ্ধজাত যে খাবারগুলি রয়েছে, অর্থাৎ দুধ থেকে তৈরি খাবার। হ্যাঁ, মাছের তেল, হ্যাঁ ভোজ্য তেল, এগুলোতে থাকে। সব ধরনের খাবার মানে এই যে যে প্রত্যেকটা দুধ, ডিম, মানে এই ভিটামিন এ যে খাবারগুলো থেকে পাওয়া যায়, ভিটামিন ডি যে খাবারগুলো থেকে পাওয়া যায়, এই সবগুলো খাবার মধ্যে থেকে আবার ই বা কে এগুলো মানে হচ্ছে পাওয়া যায়। আর পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি, সি। তো বি যেটা সেটা হচ্ছে যে ভিটামিন বিটা অনেকটা আমরা চাল, ডাল, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের মানে চাল, ডাল, আটা, ঠিক আছে, তারপর হচ্ছে যে ছোলা, শিমের বিচি, বাদাম, কলিজা, যকৃৎ, হৃৎপিণ্ড, হ্যাঁ, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি, এগুলো থেকে আমরা হচ্ছে ভিটামিন বিটা পেয়ে থাকি। তারপর হচ্ছে সি, সি হচ্ছে যে পেয়ারা। সিটা কি? সিটা হচ্ছে আমাদের কাছে অনেক কমন ভিটামিন। ভিটামিন সিটা মূলত আমরা বিভিন্ন টক জাতীয় খাবার থেকে পেয়ে থাকি, যেমন পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, ঠিক আছে, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ ইত্যাদি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আপনাদের যে পরের যে স্লাইডটা সেটা হচ্ছে যে, সরি, পরের যে স্লাইডটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে খনিজ, এটা যদি একটু দেখাই, এটা হচ্ছে যে খনিজ লবণ। ঠিক আছে, খনিজ লবণ বা মিনারেল। ঠিক আছে, বিভিন্ন খনিজ যে উপাদানগুলি রয়েছে বা খনিজ লবণ, সেটা হচ্ছে তোমার খনিজ লবণটা কেন প্রয়োজন? এটা হচ্ছে দেহকোষ আর দেহের যে তরল অংশ রয়েছে সেটার জন্য খনিজ লবণ প্রয়োজন। খনিজ লবণ কি কি? আমরা উদ্ভিদের খনিজ লবণ দেখেছি, এখানেও খনিজ লবণগুলো অনেকটা সেম। সেটা হচ্ছে ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি মূলত আমাদের প্রাণীর খনিজ উপাদান। এগুলো থেকে, এগুলোর মৌলিক উপাদান রূপে থাকে না, এরা অন্যান্য যে খাবার আছে তাদের সাথে মিশে মিশে থাকে। ঠিক আছে,
তো ক্যালসিয়ামটা হচ্ছে, হ্যাঁ, অনেক যে খাবারগুলি রয়েছে এগুলো মূলত এরকম হিসেবে থাকবে না, এর আলাদা আলাদা হিসেবে থাকে না, এর অন্যান্য যে খাবার আছে তাদের সাথে মিশে থাকে। তো এটা কি কি কাজ করে? এরা হচ্ছে দেহ গঠন করে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করে, হাড়, দাঁত, পেশি, এনজাইম, হরমোন ইত্যাদি গঠন করে। তারপর হচ্ছে স্নায়ুর উদ্দীপনা বা পেশি সংকোচন করে, অর্থাৎ এরা হচ্ছে দেহ গঠন করবে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি হচ্ছে হাড়, দাঁত, এনজাইম, পেশি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝছেন? খনিজ লবণের কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই স্পেসিফিক ভাবে যে খনিজ লবণের উৎসগুলো দেখানো হয়েছে, যেমন ফার্স্ট হচ্ছে খনিজ লবণের কাজ কি, তারা দেহ গঠন করবে, অর্থাৎ দেহ কোষে থাকে যেহেতু, দেহের তরল অংশে থাকে, দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করবে। এরা হচ্ছে হাড়, দাঁত, পেশি, এনজাইম, হরমোন ইত্যাদি গঠন করবে। স্নায়ুর যে উদ্দীপনা, পেশি সংকোচন ইত্যাদি নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ তারা স্নায়ুর উদ্দীপনা এবং পেশি সংকোচনে সহায়তা করে, স্নায়ু উদ্দীপনা জাগায়, হ্যাঁ, স্নায়ুকে উদ্দীপ্ত করে, চলাফেরায় পেশি সংকোচনে সহায়তা করে। তারপর হচ্ছে যে অম্ল ক্ষারের সমতা রক্ষা করে, পানির সমতা রক্ষা করে। খনিজ লবণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। সরি, দেন আসতেছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে আমাদের সব খনিজ লবণ। এই সকল খনিজ লবণের উৎস কি কি, কোনখান থেকে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ। হ্যাঁ, এই যে দুধ থেকে ক্যালসিয়াম, দুধটা দেখবেন সবচেয়ে কমন, সব জায়গায় হচ্ছে আপনাদের এই যে দুধটা আমরা খেয়ে থাকি, সব জায়গায় দুধটা হচ্ছে দুধের মধ্যে সব ধরনের উপাদান থাকে। এই যে দুধের মধ্যে হচ্ছে আমাদের ক্যালসিয়াম আছে, ফসফরাসও আছে, এই যে দুধের মধ্যে ফসফরাসও আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে যে দই, ছানা, পনির, ছোট মাছ, হ্যাঁ, সবুজ শাকসবজি, যত ধরনের ভালো ভালো খাবার এগুলোর মধ্যে থেকে ক্যালসিয়াম পাই আমরা। তারপর হচ্ছে কলিজা, সবুজ শাকসবজি, হ্যাঁ, এই যে আয়রন বা লৌহ যেটা, সেটা হচ্ছে সবুজ শাকসবজিতে প্রচুর আয়রন থাকে আমরা জানি। ডিমের কুসুমে আয়রন থাকে, কচু শাকে প্রচুর আয়রন থাকে আমরা জানি, কলিজাতেও থাকে। প্লাস হচ্ছে এই যে ফসফরাস যেটা, সেটা হচ্ছে এই যে সব একদম হাই হাই প্রোটিন, হাই প্রোটিনের খাবার, দুধ, মাংস, মাছ, বাদাম, ডাল, এগুলো থেকে ফসফরাস পাওয়া যায়। আর সোডিয়াম যে লবণ না, সোডিয়াম লবণ না, লবণ জাতীয় যে খাবারগুলি রয়েছে, নোনতা জাতীয় খাবার, সেগুলো থেকে আমরা সোডিয়াম পেয়ে থাকি, যেমন খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, আচার, বাদাম ইত্যাদি। আর পটাশিয়ামটা হচ্ছে যে মাছ, মাংস, বাদাম, তারপর হচ্ছে যে ডাল, কলা, আলু, আপেল ইত্যাদি, মূলত হচ্ছে আমরা পটাশিয়াম থেকে পেয়ে থাকি, পটাশিয়াম পেয়ে থাকি আমরা এগুলো থেকে, যেমন মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল। এন্ড আয়োডিন যেটা, সেটা হচ্ছে আমরা সামুদ্রিক উদ্ভিদ বা মাছ মাংস থেকে আমরা পেয়ে থাকি, অর্থাৎ আয়োডিনটা হচ্ছে সামুদ্রিক উদ্ভিদ, মাছ মাংস বা শ্যালো থেকে পেয়ে থাকি। আচ্ছা, দেন আসতেছে কোনটা, আসতেছে হচ্ছে তোমার খনিজ লবণ। খনিজ লবণ এই যে আমরা বলেছি যে এখানে আমি স্পেসিফিক করে দেখিয়েছি, ঠিক আছে, আমি কিন্তু আলাদা করে দেখিয়েছি, এটা হচ্ছে বইয়ের পিডিএফ, এখান থেকে একটু আলোচনা করবো এখন আমরা, কিন্তু খনিজ লবণটা কিন্তু আমরা হচ্ছে আলাদা করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি কি খনিজ লবণ কিভাবে কোন কোন উপাদানে আছে, কোন কোন খাবার থেকে আমরা খনিজ লবণ পেয়ে থাকি। এর মধ্যে ক্যালসিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে ফসফরাস, হাই প্রোটিন থাকে ফসফরাস, সোডিয়ামটা, হ্যাঁ। এখন হচ্ছে পানি। পানি ছাড়া তো আমাদের জীবন কখনোই চলে না, হ্যাঁ। তো পানি অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এরা দেহকোষের গঠন করবে, দেহের তাপের সমতা রক্ষা করে, দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। মানে পানির যদি অভাব হয় তাহলে যে পর্যাপ্ত যে আমাদের দেহের যে কার্যগুলি রয়েছে, বৃদ্ধি কাজ, হ্যাঁ, কোষের বিভাজন, এগুলো কিন্তু হবে না। তো এই যে পানিটা, সেটা পানিটা কতটাই গুরুত্বপূর্ণ, যে আমাদের পানি থেকে যে আমরা পানির গঠন উপাদান H2O, এখান থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। হুম। তো পুষ্টির কাজে পানি অনেক গুরুত্বপূর্ণ, দেহ গঠন করে থাকে, মানে হচ্ছে যে একজন পূর্ণবয়স্ক মানুষের গড়ে দৈহিক ওজনের 50 থেকে 65%, এই যে 50 থেকে 65% পানি কিন্তু থাকতে হবে, 50 থেকে 65% পানি থাকতে হবে। এছাড়া অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ এটি কি করে, দ্রাবক রূপে কাজ করে, রক্ত সঞ্চালনে সাহায্য করে, রক্তে পরিবাহিত যে উপাদান বা খাবারগুলি রয়েছে, অক্সিজেন, এগুলো দেহকোষে পৌঁছাতে সাহায্য করে, হ্যাঁ। খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, পরিপাকৃত খাবার পানিতে দ্রবীভূত অবস্থায় ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে রক্তে শোষিত হয়। তার মানে কি, অভ্যন্তরীণ কার্য, যদি আমি একটা আমাদের দেহে যে রক্ত, মানে রক্তটা পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, রক্ত সঞ্চালনে সাহায্য করে, দ্রাবক রূপে কাজ করে, মানে এর মধ্যে সবকিছু দ্রবীভূত অবস্থায় থাকে, অক্সিজেনটা থাকে, হ্যাঁ, অক্সিজেন পানির মাধ্যমে দেহকোষে পৌঁছায়। তারপর হচ্ছে রক্তে পরিবাহিত হয় খাদ্য উপাদান, হ্যাঁ, তারপর রক্তে পরিবাহিত খাদ্য উপাদান, অক্সিজেন, এগুলো পানির মাধ্যমে যায়। এছাড়া পরিপাকৃত যে খাবারগুলি রয়েছে, এগুলো একদম ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে রক্তে সারা সারা শরীরে রক্তের মানে পরিবাহিত হয় পানির দ্বারা। এছাড়া বিভিন্ন খনিজ লবণ এখানে দ্রবীভূত অবস্থায় থাকে। এছাড়া এখন আস্তে আস্তে হচ্ছে আমরা জানবো যে
আচ্ছা, তারপর আসতেছে যে দূষিত পদার্থ নির্গমন করে থাকে, অর্থাৎ পানির মাধ্যমে যত দূষিত পদার্থ আছে সেগুলো হচ্ছে চলে যায়। পানির মাধ্যমে আমাদের শরীর থেকে সব ধরনের দূষিত উপাদান বের হয়ে যায়। ঠিক আছে, একজন মানুষের, প্রাপ্তবয়স্ক একজন মানুষের তাদের দৈনিক 2 লিটার পানি পান করতে হবে। হ্যাঁ, যদি তাদের ক্যালোরির চাহিদা 2000 কিলো ক্যালোরি হয়, যদি একজন মানুষের দৈনিক খাবারের চাহিদা, মানে খাবার থেকে তো আমরা শক্তি পাই, সেই শক্তির চাহিদার মধ্যে 2000 যদি কিলো ক্যালোরি হয়, তাহলে দৈনিক তাকে 2 লিটার পানি পান করতে হবে। এখন আসতে খাদ্য আঁশ বা রাফেজ বলতে কি বোঝানো হয়? খাদ্য আঁশ বা রাফেজ, এই যে রাফেজ জাতীয় খাবার কি কি? বিভিন্ন উদ্ভিদের ডাটা, হ্যাঁ, যে সকল ডাটা, উদ্ভিদের ডাটা, হ্যাঁ, কাণ্ড, মূল, পাতা, আঁশ, এগুলোতে হচ্ছে রাফেজ থাকে। শস্য দানা, শস্য দানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, তারপর হচ্ছে যে বীজ, এগুলোতে মূলত রাফেজ থাকে। ঠিক আছে, এগুলোতে কি থাকে? রাফেজ থাকে। তো এরা মূলত হচ্ছে কোষ প্রাচীরের সেলুলোজ বা লিগনিন। ঠিক আছে, একটা কোষ প্রাচীর, কোষ প্রাচীর সেলুলোজ এবং লিগনিন হচ্ছে কোষ প্রাচীরের মানে সেলুলোজ বা লিগনিনে হচ্ছে এই যেগুলো থাকে, সবজি, ফলের খোসা ইত্যাদি। হাড় যেমন মানবদেহের গঠন কাঠামো তৈরি করে, তেমনি সেলুলোজ আর রাফেজ উদ্ভিদের কাঠামো তৈরি করে। হ্যাঁ, এগুলো হচ্ছে জটিল শর্করা। গবাদি পশু পাখি যেমন সেলুলোজ হজম করতে পারে, কিন্তু মানুষের পক্ষে সেলুলোজ হজম করা সম্ভব না। হ্যাঁ, রাফেজ পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। রাফেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং যেহেতু রাফেজ হচ্ছে সেলুলোজ বা লিগনিন দিয়ে গঠিত, এগুলো প্রাণী হজম হজম করতে পারে না, এগুলো বৃহদন্ত্র থেকে বের হয়ে যায়। রাফেজ যুক্ত খাবার যদি বেশি খাওয়া হয়, অর্থাৎ এই যে ফলের খোসা, বা আমরা আমরা যে পেয়ারার খোসা খাই, বা বিভিন্ন শস্য দানার বহিরাবরণ, উদ্ভিদের ডাটা, হ্যাঁ, এগুলো পাতায় আঁশ থাকে। তো রাফেজযুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় পদার্থ, বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোষণে সাহায্য করে। হ্যাঁ, তো খাবারের যে ক্যান্সার, মানে আমাদের খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশ কমে যায়, যেহেতু এটি বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে নিয়ে যাচ্ছে। এই জন্য এটা আমাদের ক্যান্সারের আশঙ্কা কমায়। আঁশযুক্ত খাবার হচ্ছে আমাদের কি করে, যারা অনেক বেশি ফ্যাট, তাদের ফ্যাট কমায়। ক্ষুধা প্রবণতা, ঠিক আছে, চর্বি জমার প্রবণতা ইত্যাদি ইত্যাদি হ্রাসে সাহায্য করে। রাফেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা অল্প কিছু কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলেছে। এখন আস্তে আস্তে আদর্শ খাদ্য পিরামিড। আদর্শ খাদ্য পিরামিডটা যদি আমরা লক্ষ্য করি, যে আদর্শ খাদ্য পিরামিডটা কি? আদর্শ খাবার, সুষম খাবার। সুষম খাবার আমাদেরকে খেতে হবে, শুধু খাবার খেলে হবে না, সেটা অবশ্যই আমাদের সুষম হতে হবে। তো খাবার সুষম হওয়ার জন্য কি কি করতে হবে? খাবার সুষম হওয়ার জন্য আমাদেরকে শর্করা, ভিটামিন, খনিজ লবণ, স্নেহ পদার্থ, চর্বি জাতীয় খাবার এবং ফাইবার যুক্ত খাবার অন্তর্ভুক্ত রাখতে হবে। আমরা দেখেছি ফাইবারের গুরুত্ব কি, শর্করার গুরুত্ব কি, ভিটামিন বা খনিজ লবণ সবগুলোর গুরুত্ব যখন আমরা আলোচনা করেছি, তখন একজন মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষ, পুরুষ বা মহিলা, তাদের সুষম খাদ্য তালিকায় অবশ্যই শর্করা এবং হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, এগুলোর একটা পর্যায়ক্রমিক ভাবে একটা আহ একটা হচ্ছে তালিকা তৈরি করা হয়। যেই তালিকাটা তৈরি করলে দেখা যায় যে শর্করা সবার উপরে, মানে শর্করা সবার উপরে, যার কারণে শর্করাকে আমরা নিচে রেখে উপরে পর্যায়ক্রমে একটা সাজিয়ে একটা পিরামিডের মতো তৈরি করেছে। এই জন্য এদেরকে আদর্শ খাদ্য পিরামিড বলে। এই যে আদর্শ খাদ্য পিরামিড কাকে বলে, তার সঙ্গ হচ্ছে এটা। তো আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা খাবার খেয়ে থাকি, সেই খাবারগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে পিরামিডের অংশগুলি নিচের দিকে চওড়া আর উপরের দিকে সরু। সবচেয়ে চওড়া অংশে ভাত, আলু, রুটি এসব রয়েছে, এগুলো বেশি করে খেতে হবে। তারপরের অংশে রয়েছে শাকসবজি, যে আমরা যদি একটু পিরামিডটা দেখি, যে সবচেয়ে নিচে এই যে ভাত, আলু, আটা ইত্যাদি রয়েছে। তারপরে রয়েছে ভিটামিন বা খনিজ লবণ, মানে ফল, ফ্রুট ইত্যাদি, সবুজ শাকসবজি আমাদেরকে, বিচি, ফলের বিচি, এগুলো খেতে হবে। তারপরে রয়েছে প্রোটিন, এবং সর্বশেষ আমাদের স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার সবচেয়ে কম খেতে হবে। হ্যাঁ, এবং খাদ্য গ্রহণের যে নীতিমালা বা প্রিন্সিপাল, সেটা অবশ্যই সুষম হতে হবে। অর্থাৎ খাদ্য গ্রহণের নীতিমালা হচ্ছে সুষম খাদ্যের যে বৈশিষ্ট্যগুলি, সেগুলো মেনে আমাদের খাবার খেতে হবে। একজন মানুষের বিপাকের জন্য শক্তি প্রয়োজন, তো সুষম খাবারটা অবশ্যই শক্তি উৎপাদন করতে হবে। সুষম খাবারকে অবশ্যই শর্করা, চর্বি, আমিষ এবং যে চর্বি, আমিষ, এগুলোকে নির্দিষ্ট অনুপাতে থাকতে হবে। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন এবং রাফেজ বা সেলুলোজ ইত্যাদি থাকতে হবে। অর্থাৎ খাদ্য গ্রহণের যে নীতিমালা, সেই নীতিমালায় সুষম খাবার অন্তর্ভুক্ত, এবং সুষম খাবার অবশ্যই কি হতে হবে? শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। শর্করা, আমিষ এবং চর্বি চর্বি থাকতে হবে নির্দিষ্ট অনুপাতে, প্লাস পাশাপাশি ভিটামিন এবং রাফেজ, সেলুলোজ ইত্যাদি থাকতে হবে। তো খাবারের যেই আমাদের সুষম খাবারের নীতিমালা কি, যে অবশ্যই নীতিমালা সম্পর্কে জ্ঞান থাকলে আমরা যদি আমরা খাবারের নীতিমালা সম্পর্কে জানি, তাহলে আমরা সঠিকভাবে খাবারটা গ্রহণ করতে পারবো, নির্দিষ্ট পরিমাণে খাবারটা গ্রহণ করতে পারবো, এবং পারিবারিক যে আয় বা পুষ্টিমান ইত্যাদি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমাদের যে আসলে সবসময় দামি দামি খাবার খেতে হবে
হবে, বা সবসময় যে আমাদেরকে হাই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, হ্যাঁ, মাছ মাংস দুধ ডিম রেগুলার না খেলে কি শরীর এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনার বাজেট, আপনার পারিবারিক আয় এবং আপনার যে পুষ্টিমান, আপনার যে চাহিদা, সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের খাবারই অন্তর্ভুক্ত রাখতে হবে। অর্থাৎ আমাদের তালিকায় টাটকা ফল শাকসবজি থাকতে হবে, আমিষ শর্করা চর্বি নির্দিষ্ট অনুপাতে থাকতে হবে, এবং যাতে তারা পর্যাপ্ত পরিমাণে শক্তি উৎপাদন করে থাকে। এবং এই যে যে খাবারগুলি, সেই খাবারগুলি অবশ্যই যেন আমাদের সহজপাচ্য হয়, আমরা যাতে সহজে খাবারগুলো পাই, এবং সহজে যেন আমাদের এইগুলো আমাদের পারিবারিক আয় অনুযায়ী যাতে এগুলো হয়ে থাকে। এই যে আমাদের দেহের চাহিদা, খাবারের সহজলভ্যতা, পারিবারিক আয়, এই তিনটি বিষয় বিবেচনা করে খাবারের মেনু পরিকল্পনা করতে হবে। কম দামি খাবার দিয়ে সমান পুষ্টিমানের মেনু পরিকল্পনা করা যায়। হ্যাঁ, সমমানের উপাদান সংবলিত বেশি দামের খাবারের পরিবর্তে আমরা সমমান এবং সমউপাদান সংবলিত কম দামি খাবারও গ্রহণ করতে পারি। সুষম খাদ্য তালিকা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? লিঙ্গ, বয়স, পেশা পেশা শারীরিক অবস্থা ইত্যাদি সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে খাদ্যের মূল্যমান সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে তালিকা তৈরি করার জন্য আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তির যে খাবার, যার জন্য আমি খাবারটা তৈরি করছি, তার বয়স কি, তার পেশা কি, তার লিঙ্গ কি, তার শারীরিক কন্ডিশন কি, এবং খাবারের যে মূল্যমান সম্পর্কে ধারণা থাকতে হবে। দেহের ক্ষয়পূরণ গঠনের জন্য প্রয়োজনীয় আমিষ সরবরাহ নিশ্চিত করতে হবে। ঋতু, আবহাওয়া এবং খাদ্যাভ্যাস সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ ঋতু, আবহাওয়া এবং খাদ্যাভ্যাস সম্বন্ধে কি করতে হবে? আমাদের ধারণা থাকতে হবে। এবং পাশাপাশি হচ্ছে যে অর্থাৎ কোন ঋতুতে কোন খাবার দরকার, তুমি যে এলাকাতে থাকছো সেই এলাকায় তোমার আবহাওয়াটা কেমন। যদি তুমি অনেক বেশি মরুভূমি এলাকাতে থাকো, তাহলে অবশ্যই তোমাকে সেইভাবে খাবার নির্বাচন করতে হবে। এবং তোমার খাবারের অভ্যাস কি, তোমার কোনটা খেতে ভালো লাগে, তোমার রুচি কি, ঠিক আছে, তোমার পারিবারিক আয় কি, সদস্য সংখ্যা কত, এগুলো। তো একজন পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর যে সুষম খাদ্য তালিকা, সেটা এখানে দেখানো হচ্ছে। এখান থেকে মানে একজন গর্ভবতী বা মায়ের জন্য যে খাবারের তালিকা, তারপর হচ্ছে যে একজন কিশোর বা একজন যুবা বয়সী ছেলে মেয়ের জন্য খাবারের তালিকা, এবং একজন পূর্ণবয়স্ক নারী বা পুরুষের জন্য খাবারের তালিকা সবসময় ভিন্ন হবে। সেটা অনুযায়ী এখানে দেখানো হয়েছে যে এখানে হচ্ছে পূর্ণবয়স্ক একজন পুরুষ, পূর্ণবয়স্ক একজন নারী, তারপর তার যে খাবারের তালিকা সেটা কেমন হবে, সেটা হচ্ছে যে এরকম। তার যে খাবারের তালিকাটা সেটা হচ্ছে যে যারা একবারেই পরিশ্রম করে না, ঠিক আছে, এখানে আমরা তোমার শিম বরবটি রেখেছি। তারপর হচ্ছে ডিম, মাছ মাংস, পাতাযুক্ত শাক, অন্যান্য সবজি, আলু, দুধ, যে তেল, চর্বি, চিনি, গুড়। তো এই যে যে পরিশ্রমহীন, মানে যে পরিশ্রমহীন যাদের, তাদের খাবারের তালিকাটা এখানে হচ্ছে পরিশ্রমী খাবারের ব্যক্তির খাবারের তালিকা, এবং পরিশ্রম মোটামুটি যারা পরিশ্রম করে তাদের খাবারের তালিকা, এবং যারা পরিশ্রম করে তাদের খাবারের তালিকা। আমরা যদি লক্ষ্য করে দেখি বা কম্পেয়ার করি, তাহলে একটু লক্ষ্য করবা যে এই যে শিম বা বরবটি, হ্যাঁ, এই শিম বা বরবটি হচ্ছে এক ধরনের কি, এক ধরনের মানে হচ্ছে এরা এক ধরনের হচ্ছে শিম বা বরবটি থেকে আমরা যেই উপাদানগুলি পেয়ে থাকি, সেই উপাদানগুলির চাহিদা পুরুষের বেশি, নারীর চাইতে পুরুষের বেশি। আবার এই যে যে ডিম, মাছ মাংস, এটা সবাই সমান পরিমাণে খাবে। পাতাযুক্ত শাকসবজি আবার নারীদের জন্য বেশি, ঠিক আছে, কারণ আমাদের মেয়েদের জন্য অনেক বেশি আয়রনের প্রয়োজন হয়। তারপর হচ্ছে অন্যান্য যে সবজি রয়েছে, অন্যান্য সবজিগুলোর মধ্যে হচ্ছে যে সবজির পরিমাণটা বরাবরই মেয়েদের পুরুষের তুলনায়, যেমন পরিশ্রমী পুরুষের হচ্ছে পুরুষের হচ্ছে সবজি লাগে হচ্ছে 80, আবার পরিশ্রমী যে নারী তার জন্য লাগে 100। আলুর যে পরিমাণটা সেটা আবার পুরুষের জন্য বেশি, দুধের পরিমাণটা আবার পুরুষের জন্য বেশি, ঠিক আছে। আবার যে তেল বা চর্বি আছে, এগুলোর পরিমাণ হচ্ছে পুরুষের বেশি লাগে, চিনি বা গুড় এগুলো পুরুষের। শুধুমাত্র যদি লক্ষ্য করো, তাহলে পাতাযুক্ত শাকসবজি এগুলোই মূলত, মানে সবজি জিনিসটা হচ্ছে নারীদের একটু বেশি পরিমাণে খেতে হয়। বাংলাদেশের সাধারণ খাদ্যশস্যের খাদ্যমান এবং পুষ্টিমানের উপর ভিত্তি করে এই ছকটি তৈরি করা হয়েছে, দ্য ইনস্টিটিউশন অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ঠিক আছে, 1975 অনুযায়ী আমাদের একটা খাবারের বাংলাদেশের সাধারণ খাদ্যশস্যের পুষ্টিমান, এই যে পুষ্টিমান, সেটা হচ্ছে যে এই যে চাল, গম, ছোলা, মসুর, গাজর, গোল আলু, পুঁই শাক, এগুলোর পুষ্টিমান বা এদের ক্যালোরি কত, এদের থেকে আমরা কি পরিমাণ শক্তি পাই, ঠিক আছে, এদের থেকে আমরা কি পরিমাণ শক্তি পাই, এগুলো এগুলো এখানে এখানে সেটা হিসাব দেখানো হয়েছে যে আমরা কি পরিমাণ শক্তি হচ্ছে এদের থেকে পেয়ে থাকি, কি পরিমাণ শক্তি আমরা হচ্ছে এদের থেকে পেয়ে থাকি। এখানে এটা দেখানো হয়েছে যে চাল, গম,
ছোলা, মসুর, গোল আলু, কলমি শাক, পুঁই শাক, কুমড়া, ফুলকপি। তো সবচেয়ে বেশি মানে শক্তি পেয়ে থাকি চাল থেকে, তারপরে হচ্ছে গম বা আটা থেকে। না, সবচেয়ে বেশি পেয়ে থাকি ছোলা থেকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে চাল। এগুলো হচ্ছে তাদের পুষ্টিমান। ঠিক আছে, এই যে মাছ, হ্যাঁ, চিংড়ি মাছ থেকে কতটুকু পাই, এগুলো হচ্ছে অনেকটা স্পেসিফিক করে আমরা কিসের জন্য, এমসিকিউ এর জন্য পড়বে। এই যে মায়ের দুধ থেকে কি কি পরিমাণ শক্তি পাই, তারপর চাল থেকে কি পরিমাণ পাই, সবচেয়ে বেশি পাই হচ্ছে এই যে ছোলা থেকে। তারপর হচ্ছে এই যে ডিম থেকে কতটুকু পাই, তারপর হচ্ছে গরুর দুধ থেকে কতটুকু পাই, মায়ের দুধ থেকে কতটুকু পাই। হ্যাঁ, এগুলো থেকে আমাদের জানতে হবে। তো কি কি বিষয়, সেটা হচ্ছে যে খাবার খাওয়ার জন্য আমাদের অবশ্যই খাবারের মানটা, হ্যাঁ, বেশ যে বিষয়গুলো আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে খাবার তৈরি করা, পরিবেশন করা, গ্রহণের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা। ঠিক আছে, দৈনিক পর্যাপ্ত পানি খেতে হবে, আমাদের পানিটা অবশ্যই ফুটিয়ে পান করতে হবে, মৌসুমী ফলমূল গ্রহণ করতে হবে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলি রয়েছে এগুলো তালিকাভুক্ত করতে হবে। আমাদের আদর্শ খাদ্য পিরামিড আর সুষম, মানে এটা পুরোটা হচ্ছে যে আদর্শ খাদ্য পিরামিড থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা টপিক। এই টপিক থেকে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, বিভিন্ন, আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এই যে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার বিভিন্ন অধ্যায় থেকে, মানে এই যে যে সুষম খাবারের তালিকা, আদর্শ খাদ্য পিরামিড থেকে শুরু করে সুষম খাবার, খাবার তৈরির সময় নজর রাখা, কিলো ক্যালোরি, কি পরিমাণ শক্তিমান পাচ্ছি, এটা একটা টপিক, পুরোটা একটা টপিক। ঠিক আছে, এই পুরোটা একটা টপিক, এই টপিক থেকে মূলত একটা কোশ্চেন হয়। এখন আসতেছে যে আমরা যে যারা এই যে খাবারগুলা খাই, খাবারগুলা খাইলে না খেলে কি কি হবে, হ্যাঁ, এই পুষ্টির যে অভাবজনিত লক্ষণ সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা সচেতন হব যে না, আমাদের খাবার খেতে হবে, না খেলে তো এই যে এই সমস্যাগুলি হতে পারে। তো প্রথমত হচ্ছে যে গয়টার। গয়টারটা এক ধরনের থাইরয়েড গ্রন্থির সমস্যা। ঠিক আছে, তো গলগন্ড আর গয়টার দুটা আলাদা জিনিস। গলগন্ডটা হচ্ছে মানে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, এজন্য সব ধরনের গয়টার, সেটা হচ্ছে যে গয়টার গলগন্ড হলেও সব গলগন্ড কিন্তু গয়টার না, এরকম বলা হয়। ঠিক আছে, গলগন্ড, সব গলগন্ড কিন্তু গয়টার না। ঠিক আছে, গলগন্ডটা মানে হচ্ছে থাইরয়েড গ্রন্থির যে ফোলা, সেটাকে বোঝায়। তো গয়টার অনেক সময় এটাকে গয়টার নামে ডাকা হয়। টিউমার, ক্যান্সার এবং প্রদাহ নানা কারণে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে, সেগুলো কিন্তু গয়টার নয়। ঠিক আছে, মানে আবার গয়টার দ্বারা নির্দিষ্ট কোনো রোগকেও বোঝায় না, এটা হচ্ছে একটা বিভিন্ন মানে বিভিন্ন রোগের একটা বহিঃপ্রকাশ। গয়টার কোনো রোগ না, নানা কারণে গয়টার হতে পারে। মানে গলগন্ড আর গয়টার আলাদা। প্রথমত থাইরয়েড গ্রন্থির বৃদ্ধির জন্য যেটা হয় সেটা হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি যদি ফুলে যায় তখন তাকে আমরা বলি গলগন্ড। সব গলগন্ড আবার গয়টার না। তো এটা কোনো রোগও না, এটা এক বিভিন্ন রোগের বহিঃপ্রকাশ আর কি। ঠিক আছে, আয়োডিনের অভাবে মূলত আমাদের গলগন্ড হয়ে থাকে। যারা সমুদ্র থেকে দূরে, যেমন উত্তরবঙ্গ পার্বত্য এলাকার যে মানুষগুলো রয়েছে, তারা আয়োডিন কম থাকায় এই অঞ্চলের মানুষের এই সমস্যাটা বেশি হয়। তারপর আসতেছে রাতকানা। রাতকানা রোগটা কিন্তু আম, এখন মানুষ অনেক বেশি সচেতন এবং খুব কম শোনা যায়, তারপরেও দেখা যাবে যে একটা মেজারমেন্টে মানে এরকম রোগে মানুষ ভুগছে। অনেকে এইসব এইসব অভাবজনিত মানে অভাবজনিত রোগগুলি দেখা যায়। যেমন ভিটামিন এ এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে চোখ ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিন এর অভাবে চোখের যেই জেরো, মানে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে এক ধরনের রোগ হয়। ভিটামিন এ এর অভাবে আমাদের চোখে ক্ষতিগ্রস্ত হয়, চোখে ক্ষতিগ্রস্ত হয়ে জেরো, জেরো থ্যালামিয়া, হ্যাঁ, জেরো থ্যালমিয়া নামে এক ধরনের রোগ হয়। তো ভিটামিন এর অভাব পূরণ না হলে রোগটির মাত্রা এবং তীব্রতা বেড়ে যায়। জেরো থ্যালামিয়ার 7 থেকে 8টি মাত্রা রয়েছে, যার সর্বনিম্ন মাত্রা হচ্ছে রাতকানা। ঠিক আছে, 2 থেকে 5 বছরের যে শিশু রয়েছে তাদের মূলত এটা হয়ে থাকে। অর্থাৎ জেরোফথ্যালমিয়ার বিভিন্ন ধাপ আছে। সেই ধাপের মধ্যে 7 থেকে 8টি মাত্রা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে রাতকানা। মানে সর্বোচ্চ মাত্রা কিন্তু ভয়ঙ্কর, অন্ধ হয়ে যায় মানুষ। আর সর্বনিম্ন যে মাত্রা সেটা হচ্ছে রাতকানা। তো সাধারণত 2 থেকে 5 বছরের বাচ্চাদের এটা বেশি দেখা যায়। মানে মানে যেটা হয় সেটা হচ্ছে যে ভিটামিন এর অভাবে যে শিশুদের যে রোগ, মানে চোখের যে ইয়ে আছে আর কি, রড কোষগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। যার কারণে হচ্ছে উম শিশুরা হচ্ছে মানে রাতকানা রোগের
রোগের দিকে ধাবিত হয়। ঠিক আছে, ভিটামিন এর অভাবে যে রড কোষগুলো নষ্ট হয়ে যায়, পরে জেরোথ্যালমিয়া দেখা দেয়, এবং জেরোথ্যালমিয়ার চূড়ান্ত যে মানে সর্বনিম্ন যে ধাপটা সেটা হচ্ছে রাতকানা, সেটার দিকে যায়। এবং মানে যদি আস্তে আস্তে এই জিনিসটা বাড়তে থাকে, মানে চতুর্থ এবং পঞ্চম মাত্রায়, পাঁচটি মাত্রার মধ্যে পঞ্চম মাত্রায় যদি চলে যায়, তাহলে অস্ত্রোপচার করতে হয়। হ্যাঁ, তো এই রোগের উম, প্রতিরোধের জন্য আমাদের ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলি রয়েছে সেগুলো খেতে হবে। রিকেটস, এটা কিন্তু কোনো রিকেটস রোগটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া জনিত রোগ না, এটা ভিটামিন ডি এর অভাবে দেখা দেয়। এবং ভিটামিন ডি এর অভাব যদি কোনো কারণে হয় শরীরে, তাহলে রিকেটস রোগটি হয়ে থাকে। তো আমাদের যে অংশে ক্যালসিয়াম, ফসফরাস, হ্যাঁ, ক্যালসিয়াম এবং ফসফরাস, ক্যালসিয়াম জিনিসটা সবসময় কি আমি পরিচিত না, যেটা দাঁত বা হাড় গঠনে সাহায্য করবে, দাঁত বা হাড়ে থাকবে। তো আমরা হচ্ছে যদি ক্যালসিয়াম জাতীয় খাবার খাই, তাহলে আমাদের রিকেটসটা হবে না। আর রিকেটসটা যদি না হয়, তাহলে কি, মানে যদি ভিটামিন ডি এর অভাব পূরণ হয়, তাহলে আমাদের রিকেটস রোগটা হবে না। এই জন্য আমাদের ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন দুধ, মাখন। এই যে যে রোগ না, এই রোগগুলি অভাবজনিত কারণ। এটা অনেক সময় যে পুষ্টির মধ্যে ঢুকাই দেয়, যে একটা কোশ্চেন যদি আসে যে প্রাণীর পুষ্টি, তো প্রাণীর পুষ্টির মধ্যে আদর্শ খাবার, সুষম খাবারের মধ্যে 4 নম্বরে একটা কোশ্চেন, যদি সৃজনশীল কোশ্চেনের 4 নম্বরে সে একটা কোশ্চেন দিয়ে দেয় যে এটার অভাবজনিত কি কি, মানে যে পুষ্টির অভাবজনিত রোগের কারণগুলি ব্যাখ্যা করো বা রোগের প্রতিকার, বা অনেক সময় একটা মানে কোশ্চেন, একসেট কোশ্চেনই হয় যে এই যে পুষ্টির যে অভাবজনিত রোগগুলি রয়েছে সেগুলো সম্পর্কে। হ্যাঁ, অনেক সময় এরকম সৃজনশীল হয়। তো দেহের হাড়গুলি দুর্বল হয়ে যায়, মানে আমরা কোথা থেকে আমরা হচ্ছে যে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার পাই, সেটা হচ্ছে যে যে দুধ, মাখন, ডিম, কড লিভার তেল, হাঙ্গরের তেল, প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। হ্যাঁ, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমে থাকা যে কোলেস্টেরল থেকে এটি তৈরি হয়। মানে আমরা যদি সূর্যের অতিবেগুনি সকালবেলার যে মৃদু রোদটা, ওই রোদটার কাছে যদি যাই, তাহলে যে আমাদের কোলেস্টেরল আছে সেখান থেকে এটি তৈরিতে সাহায্য করবে। ঠিক আছে, তো ভিটামিন ডি তৈরি হওয়ার সংগঠিত হয় হচ্ছে এই যে কিডনিতে। এখানে অনেক এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট, কিছু কিছু আছে অনেক ইম্পর্টেন্ট, যেমন একদম স্পেসিফিকলি বা ইম্পর্টেন্টলি যে জিনিসগুলো মানুষের চোখে পড়ে না, সেগুলো থেকে অনেক সময় এমসিকিউ হয়ে যায়। যেমন এই যে কিডনিতে হচ্ছে সর্বশেষ ধাপটা হচ্ছে এই যে কিডনি, হ্যাঁ, কিডনিতে সংশ্লেষিত হয়। এই যে লক্ষণগুলো, এই রোগের লক্ষণগুলো কি, হাড় দুর্বল হয়ে যায় যেহেতু ক্যালসিয়াম থাকে না, গিঁট ফুলে যায়, মানে গিঁট, যে হাড়ের যে আমাদের হাঁটুর জায়গায় যে গিঁট, সেটা ফুলে যায়। হাড়গুলি বিশেষ করে পায়ের হাড় বেঁকে যায়। ঠিক আছে, হ্যাঁ, অনেক সময় পায়ের হাড় বেঁকে যায়। হ্যাঁ, কাঠামো ঠিক থাকে না, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, বক্ষদেশ সরু হয়ে যায়। ঠিক আছে, বুকের জায়গায় সেই বক্ষদেশ, সেটা হচ্ছে সরু হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি খেতে হবে। তা সূর্যের আলোর কাছে রাখতে হবে বাচ্চাদেরকে, যাতে করে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। সারাদিন কালো বা গাঢ় রঙের কাপড় ঢেকে রাখলে, কিংবা দীর্ঘদিন ধরে যদি আমরা বেশি ওই যে কালো কাপড় পরি বা গাঢ় রঙের কাপড় পরি, তাহলে অনেক সময় ভিটামিন ডি সংশ্লেষিত হতে পারে না, ঘাটতি দেখা দেয়। এরপর আছে রক্তশূন্যতা। রক্তশূন্যতা হচ্ছে আমাদের মানে বিশেষ করে এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে বেশি হয়। রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা, রক্তশূন্যতা হচ্ছে দেহের এমন একটা অবস্থা যখন কিনা বয়স এবং লিঙ্গভেদে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। অর্থাৎ রক্তে যখন হিমোগ্লোবিনের পরিমাণটা সেটা স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন আমরা বলছি সেটাকে রক্ত স্বল্পতা। এটা নারীদের বেশি হয়ে থাকে। বা রক্তশূন্যতা এবং রক্ত স্বল্পতা একই ধরনের কারণে হয়ে থাকে। তো হচ্ছে ভিটামিন, আমাদের যে খাবার, মানে যেমন লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 ইত্যাদির অভাব ঘটলে আমাদের এই রোগগুলো দেখা যায়। রক্ত স্বল্পতার শতাধিক কারণ জানা গেছে। পুষ্টির উপাদানের ঘাটতি না হয়েও রক্ত স্বল্পতা হতে পারে। হ্যাঁ, অনেক কারণে রক্ত স্বল্পতা হয়, শুধু আমার পুষ্টি খাচ্ছি তাও অনেক সময় রক্ত স্বল্পতা, অনেক কারণে অনেক সময় রক্ত স্বল্পতা হয়ে থাকে। তো 15 থেকে 45 বছর শিশু যারা আছে এবং যারা গর্ভবতী, তাদের রোগটি হয়ে থাকে। তো লোহের অভাবে, ফলিক অ্যাসিড অভাবে এবং ভিটামিন বি 12 জাতীয় খাবারের অভাবে আমাদের রক্ত স্বল্পতা হয়ে থাকে। তো অত্যাধিক রক্তপাত ঘটলে, কৃমির আক্রমণে, লৌহ ঘটিত খাবার কম খেলে, হ্যাঁ, বাড়ন্ত শিশু বা মানে হচ্ছে যারা হচ্ছে গর্ভবতী, তাদের এটা হয়ে থাকে। অনেক বেশি রক্তপাত হলে, কৃমির আক্রমণে, মানে পুষ্টির অভাব ছাড়াও কৃমির আক্রমণ যদি হয়, তারপর যদি অনেক বেশি শরীর থেকে রক্ত চলে যায়, হ্যাঁ, তারপরে হচ্ছে লোহ জাতীয় খাবার যদি না খাওয়া হয় ঠিক মতো, তাহলে রক্ত স্বল্পতা হতে পারে। আচ্ছা, এগুলো কারণে হচ্ছে আমাদের কি করতে হবে, রক্ত স্বল্পতা হয়ে থাকে। তো তো একটা মানুষ খাবার যে খায়, তাদের যে খাবারটা সেটা শক্তিতে রূপান্তরিত হতে হবে। অর্থাৎ আমরা যখন খাবারটা গ্রহণ করি, সেটাকে শক্তিতে রূপান্তরিত হতে হয়। এবং
খাবারের আমাদের যে চাহিদা সেটা মূলত আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রমের উপর ডিপেন্ড করে। আমাদের যাদের মৌলবিপাক বেশি, মানে মৌলবিপাক মানে কি, শরীর যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন শরীরে এক ধরনের শক্তি ব্যয় হয়, যেটাকে বলা হয় মৌলবিপাক। তো একজন মানুষের খাবারের বা শক্তির চাহিদা নির্ভর করে তাদের দৈহিক পরিশ্রম, খাদ্যের প্রভাব এবং মৌলবিপাক। এটা হচ্ছে আমাদের এই যে উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন যে থাকে না এমসিকিউ, তো ওগুলোর উপর নির্ভর করে যে আসতে পারে যে মৌলবিপাকের ওপরে, এই যে এখানে এখানে এই যে মৌলবিপাকের উপর, এই যে মৌলবিপাকের ওপর নির্ভর করে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু স্লাইডে সমস্যা হয়েছে, আগের স্লাইড পরে চলে আসছে নাকি দুইটা স্লাইড, আচ্ছা রিপিট হয়েছে, স্লাইড রিপিট হয়েছে। তো প্রথমত হচ্ছে মৌলবিপাকটা, মৌলবিপাকটা কি এটা আমরা জানলাম যে মৌলবিপাকটা হচ্ছে যে আমাদের বিশ্রামরত অবস্থায় যেই শক্তিটা ব্যয়িত হয় সেটা হচ্ছে মৌলবিপাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মৌলবিপাক। এখানে হয়তো কিছু একটা মিসিং হয়েছে। খাদ্য শক্তি পরিমাপের একক, আমরা খাদ্য শক্তি মানে আমরা খাবারটা খাচ্ছি, আমরা কতটুকু শক্তি পাচ্ছি সেটা আমাদের মেজার করতে হবে না, তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আমাদের ঘাটতি আছে নাকি নাই। তো প্রথমত হচ্ছে যে আমরা খাবার থেকে পুষ্টি উপাদান থেকে নির্গত শক্তি হচ্ছে তাপ শক্তি, তাপ শক্তির একক হচ্ছে ক্যালোরি। তাপ শক্তির একক কি, ক্যালোরি। পদার্থবিজ্ঞানে তোমার হচ্ছে হিসেবে 1 কিলোগ্রাম পানির উষ্ণতা, তাপ শক্তি, ক্যালোরিটাকে কিভাবে কাউন্ট করা হয়, মানে আমরা যদি 1 কিলোগ্রাম পানি নেই, সেটার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমাদের 1 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন হয়। অর্থাৎ পদার্থবিজ্ঞান হিসেবে 1 কিলোগ্রাম পানির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমাদের 1 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক আছে, 1 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন। পুষ্টিবিদেরা খাদ্যের শক্তি বোঝানোর জন্য ক্যালোরি শব্দটি ব্যবহার করে থাকে। তো ক্যালোরি জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি। ক্যালোরি জিনিসটা হচ্ছে যে, সরি, কিলো ক্যালোরি জিনিসটা কি, মানে 1 কিলোগ্রাম পানিকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য আমাদের যতটুকু শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে 1 কিলো ক্যালোরি। তো ক্যালোরি শব্দটা হচ্ছে পুষ্টিবিজ্ঞানে ব্যবহার করা হয় খাদ্যের মানে পুষ্টিমান বা শক্তি তোমার হচ্ছে কি করার জন্য, আহ শক্তি হচ্ছে যাচাই করার জন্য আমরা ক্যালোরি শব্দটা ইউজ করে থাকি। তো খাদ্য ক্যালোরি, তো এক খাদ্য ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি। ঠিক আছে, 1 কিলো ক্যালোরি বা ক্যালোরি একই কথা। তো ইকুয়াল টু 4.2 কিলো জুল, যদি আমরা যদি জুলে হিসাব করি তাহলে 4.2 কিলো জুল সমান 1 কিলো ক্যালোরি। তো পুষ্টি উপাদানের তাপ শক্তি নির্ণয়, পুষ্টি উপাদানে তাপ শক্তি নির্ণয়, এই টপিকটা হচ্ছে যে পুষ্টির প্রকৃতি, মিশ্র খাদ্য এবং বিশুদ্ধ খাদ্য। মানে পুষ্টি উপাদানের তাপ শক্তি নির্ণয়, পুষ্টি উপাদানের তাপ শক্তি কিভাবে, পুষ্টি উপাদান এবং তার পরিমাণ নির্ণয় এবং ক্যালোরি নির্ণয়। প্রথমত হচ্ছে আমাদের যে পুষ্টির যে প্রকৃতি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আমরা কি মিশ্র খাবার খাচ্ছি নাকি আমরা বিশুদ্ধ খাবার খাচ্ছি। হ্যাঁ, তো এদের প্রকৃতি সম্পর্কে আমাদের জানতে হবে এবং তাদের পরিমাণ, অর্থাৎ পুষ্টি উপাদান, মানে এই যে দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা, এগুলো মূলত হচ্ছে মিশ্র খাবার। বিশুদ্ধ খাবার হচ্ছে চিনি, গ্লুকোজ। হ্যাঁ, এতে শর্করা ছাড়া কিছুই থাকে না, তার মানে দুইটাতে হচ্ছে আমাদের পুষ্টি উপাদান ভিন্ন। এছাড়া পুষ্টি উপাদানের প্রকৃতি জানার পর ওই খাদ্যে কি কি উপাদান কি পরিমাণে আছে সেটা জানতে হবে। ঠিক আছে, যে পুষ্টি উপাদানের প্রকৃতি জানার পর কি কি উপাদান আছে সেটা জানতে হবে, সেটা পরিমাণ নির্ণয় করতে হবে, ক্যালোরি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই তিনটা ইম্পর্টেন্ট, যে পুষ্টি উপাদানের তাপ শক্তি নির্ণয় করার জন্য সেটা মিশ্র খাবার নাকি বিশুদ্ধ খাবার, কি কি উপাদান আছে, উপাদানের পরিমাণ কি কি, এবং সেখান থেকে ক্যালোরি নির্ণয় করতে হবে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে শর্করা জাতীয় খাবারে কত খাদ্য ক্যালোরি থাকে, 4 খাদ্য ক্যালোরি। অর্থাৎ এটাকে যদি জুলে প্রকাশ করতে চাই তাহলে আমরা 4.2 দিয়ে গুণ করে দিব। আমিষে কতটুকু থাকে, 4 কিলো ক্যালোরি বা কত কিলো জুল, মানে এটা হচ্ছে আমার কিলো ক্যালোরিতে হিসাব হচ্ছে 449, চর্বিতে 9, আমিষে 4, শর্করাতে 4। আর এটাকে যদি আমরা কিলো জুলে রূপান্তরিত করতে চাই তাহলে সবগুলোকে আমরা হচ্ছে 4.2 দিয়ে গুণ করে দেবো। এখন এখন দেখো একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছে তারা, সেটা হচ্ছে যে 20 গ্রাম চিরায় 15.42 গ্রাম শর্করা, 1.232 গ্রাম হচ্ছে প্রোটিন এবং 4.24 গ্রাম হচ্ছে স্নেহ পদার্থ থাকে। তো 1 কেজি চিরাতে আমাদের খাদ্য শক্তির পরিমাণ কত সেটা এখানে কাউন্ট করছে, যে 1 কেজি, যে এগুলো মূলত হচ্ছে কি 20 গ্রামে এতটুকু, এত গ্রামে, হ্যাঁ, এত পার্সেন্ট দেওয়া আছে।
তো পার্সেন্ট যখন দেওয়া আছে তখন হচ্ছে যে প্রোটিন, অর্থাৎ 20 গ্রাম চিড়ার মধ্যে আমার হচ্ছে শর্করা আছে এত গ্রাম, মানে 77% শর্করা, 6.6 পয়েন্ট হচ্ছে প্রোটিন, এবং 1.2% হচ্ছে আমাদের স্নেহ। এখন আমরা যদি এগুলাকে থেকে হচ্ছে আমরা তাহলে শর্করা কতটুকু পাচ্ছি, প্রোটিন কতটুকু পাচ্ছি, এগুলো হচ্ছে আমরা হিসাব করব। যেহেতু এত গ্রাম শর্করা আছে, তাহলে 1 গ্রামে থাকে হচ্ছে কত, 1 গ্রাম শর্করাতে থাকে হচ্ছে 4 কিলো, 4 কিলো ক্যালোরি বা 4 খাদ্য খাদ্য ক্যালোরি। তাহলে 20 গ্রাম চিড়ার মধ্যে কত খাদ্য ক্যালোরি হচ্ছে শর্করা আছে, এটাকে যদি আমরা ওই যে 4 দিয়ে গুণ করে দেই তাহলে আসবে হচ্ছে 61.6, মানে হচ্ছে তোমার এখানে দিয়ে দিছে যে যে চারটাই, চারটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, চারটা হচ্ছে 1 গ্রামের। মানে যদি আমার 100 গ্রাম 100 গ্রাম চিড়া থাকে, তো 100 গ্রাম চিড়ার মধ্যে যদি শর্করার পরিমাণ থেকে 20 গ্রাম, তাহলে আমরা জানি 1 গ্রাম শর্করা থেকে আমি এত ক্যালোরি পাই, তাহলে আমি 20 গ্রাম শর্করা থেকে আমি কত ক্যালোরি পাবো সেটা হিসাব করতে হবে। এভাবে করে আমরা প্রোটিনের হিসাবটা করবো। দেন আমরা স্নেহ পদার্থ হিসাব করে 20 গ্রাম চিড়ায় এই যে মোট হচ্ছে এই যে 20 গ্রাম, এই পাশেটা যোগ করলে এই যে 15.4 1.32 এটাকে হিসাব করলে আমরা 20 গ্রাম চিড়া পাই। সে চিড়া থেকে আমার টোটাল যে খাদ্য ক্যালোরি সেটা এটা। তো 1 কেজি, এখন আমি যদি এটাকে কিলো ক্যালোরিতে হিসাব করি তাহলে 1 কেজিতে কত, 20 গ্রামে এত, অর্থাৎ 20 গ্রাম চিড়ায় হচ্ছে এত যদি থাকে তাহলে 1000 গ্রাম বা 1 কেজিতে কতটুকু কিলো ক্যালোরি পাবো। তো 1 কিলো ক্যালোরি সমান আমরা আবার যদি কিলো জুলে প্রকাশ করতে চাই এরকম আসবে। তো একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে 2000 থেকে 2500 খাদ্য ক্যালোরি কিন্তু তাকে গ্রহণ করতে হবে। এই দেখো এখানে হচ্ছে যে টোটাল আসতেছে কত, 3452। তাহলে আমরা 1 কেজি খাবার কিন্তু আমরা মিনিমাম খেতে হবে সারাদিনে কিন্তু আমাদের 1 কেজি খাবার খেতে, মানে 1 কেজি পরিমাণ খাবার। তাহলে 1 কেজি পরিমাণ খাবারে এই যে 1 কেজি পরিমাণ তুমি যদি 1 কেজি চিড়া খাইতে পারো সারাদিনে, তাহলে তুমি এতটুকু কিলো ক্যালোরি পাবা। ঠিক আছে। তো একজন পূর্ণবয়স্ক মানুষের কিন্তু এই যে 2000 থেকে 2000 মানে 2500 আর কি, 2000 থেকে 2500 ক্যালোরি প্রয়োজন। ঠিক আছে, অবশ্যই খেতে হবে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের খাবারের যে উম, আমরা যে কি কি জানলাম, আমরা খাবারের লাস্টলি আমরা জানছি হচ্ছে খাবারের আদর্শ খাদ্য পিরামিড, এবং আদর্শ খাদ্য পিরামিড জানার পর আমাদের মানে খাবারের সুষম খাবারের নীতি কি কি, কিভাবে বাছাই করতে হবে বয়স এবং লিঙ্গ ভেদে। তারপর হচ্ছে আমাদের খাবার বাছাই করার সময় আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এগুলো সম্পর্কে জেনেছি। প্লাস হচ্ছে আমরা খাবারের শক্তিমান নির্ণয় করেছি, আর কতটুকু খাবার খেলে আমাদের চাহিদা পূরণ হবে, কত ক্যালোরি সেটা ক্যালোরিতে হিসাব করে আমরা জেনেছি। হ্যাঁ, তো আজকে যেহেতু ক্লাসটা হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা পরবর্তীতে আরো সুন্দর করে গুছিয়ে এবং আপনাদের জন্য আরো সুন্দর করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। যদিও হচ্ছে কিছু মিসটেক্স এখানে আছে, হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, বা আমি রেকর্ডের একটা ক্লাস নিয়েছি এবং পরবর্তীতে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে, এবং আপনারা সরাসরি যুক্ত থাকবেন। আর হচ্ছে পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারটা বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো, ঠিক আছে, এবং এখানে অনেক সামনে আরো বিস্তারিত আছে, আরো কিছু টপিক আছে অনেক গুরুত্বপূর্ণ, বিএমআই বিএমআর এগুলো সম্পর্কে আমরা জানবো। পরিপাকটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো পরবর্তীতে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং পরবর্তীতে আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আশা করি। আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। যে রিভিউ শেয়ার বেশি।
পড়াশোনা করছি।